ঠিক আছে। আমরা আজকে আমাদের যেই পরের পোর্শনটা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আমরা শুরু করব। সো আমরা ইনিশিয়ালি লাস্ট ক্লাসে ভেক্টর এবং ম্যাট্রিক্স আসলে কেন প্রয়োজন আমাদের ডেটা সায়েন্সে এগুলো নিয়ে আমরা একটু ডিসকাশন করেছিলাম, এগুলোর অ্যাপ্লিকেশনগুলো আমরা দেখেছিলাম। আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে স্কেলার, ভেক্টর অ্যান্ড ম্যাট্রিক্সটা কি। আমরা এগুলো সবাই কম বেশি ছোটবেলায় পড়ে আসছি। আমাদের জেনারেল ম্যাথে ছিল, হায়ার ম্যাথে ছিল, ক্লাস 7-8 এর বইয়ে। তো সেগুলো ফিজিক্সও ছিল, কিছু টপিক ফিজিক্সও ছিল। তো আমরা এটা একটু রিভিউ করি, রিকল করি। তো স্কেলারটা হচ্ছে একটা সিঙ্গেল কনস্ট্যান্ট ভ্যালু, একটা কনস্ট্যান্ট এবং এটা একটা সিঙ্গেল ভ্যালু, আইদার সেটা পজিটিভ হতে পারে অথবা নেগেটিভ হতে পারে। তো যদি আমরা এই ভ্যালুগুলো তো ইন্ডিপেন্ডেন্টলি আলাদাভাবে আমরা রাখছি, বাট হোয়াট ইফ যদি আমরা এই ভ্যালুগুলোকে একটা নির্দিষ্ট একটা স্ট্রাকচারের মধ্যে, একটা বক্সের মধ্যে যদি আমরা রাখতে চাই, তখন সেটা আমরা কিভাবে রাখতে পারি? তো এটাকে আমরা বলছি হচ্ছে ভেক্টর। ভেক্টর হচ্ছে যে একটা সিরিজ অফ নাম্বারস, যেটাকে আমরা একটা নির্দিষ্ট পজিশন, একটা লোকেশন ধরে আমরা যখন তৈরি করি বা যখন সাজাই, তখন আমরা এটাকে বলি ভেক্টর। সো এই ভেক্টরটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে রো ভেক্টর, একটা কলাম ভেক্টর। তখন রো ভেক্টরটা কি? যখন আমার ডেটাগুলোকে রো আকারে আমরা সাজাবো তখন সেটা আমরা বলি রো ভেক্টর। রো এবং কলামটা আমরা সবাই কম বেশি টুকটাক জানি, যে আমরা এক্সেলে এখন কাজ করি তখন এরকম ছোট ছোট সেল থাকে, এই সেলের এই বাম পাশ থেকে প্রত্যেকটা উপর থেকে নিচ পর্যন্ত লাইনগুলোকেও আমরা রো বলে থাকি। আর উপর থেকে যখন আমরা দেখি যে এ বি সি নামে আমাদের যে কলামগুলো আছে সেটাকে আমরা কলাম তো বলে থাকি। তো রো ভেক্টর হচ্ছে যদি এটা এরকম বাম পাশ থেকে ডান পাশ থেকে, বাম পাশ থেকে ডান পাশে যদি সাজানো থাকে ফ্রম লেফট টু রাইট, তখন সেটাকে আমরা বলি হচ্ছে রো ভেক্টর। তাহলে কলাম ভেক্টরটা কি হবে? যখন আমরা উপর থেকে নিচ পর্যন্ত সাজাবো তখন আমরা এটাকে বলবো কলাম ভেক্টর। সো এখানে একটা রো, এই পাশ থেকে বাম পাশ থেকে একটা রো, আর এখান থেকে হচ্ছে একটা সিঙ্গেল কলাম। তো যখন আমরা একটা সিঙ্গেল রো বলতেছি তখন এখানে একটা রো থাকবে, কলাম এখানে 1 2 3 4 মাল্টিপল কলাম, আরো বেশি সংখ্যক কলাম হতে পারে। যখন আমরা কলাম ভেক্টর বলবো তখন আমরা কলাম একটা থাকবে কিন্তু তার অনেকগুলো রো থাকতে পারে, 1 2 3 4 করে n সংখ্যক রো থাকতে পারে। তো আমরা যদি এই রো এবং কলাম এই দুইটাকে যদি একসাথে মার্জ করি এবং একটা 2 ডাইমেনশনাল, আমরা যদি দৈর্ঘ্য প্রস্থ যেমন থাকে, আমরা মানে একটা স্কোয়ার শেপ অথবা রেক্টেঙ্গেল শেপ যখন আমরা বলি যে এটা হচ্ছে দ্বিমাত্রিক, কারণ এখানে একটা লেংথ থাকে, এখানে একটা উইডথ থাকে, বা হাইট এন্ড লেংথ থাকে। যখন আমরা এরকম একটা দ্বিমাত্রিক একটা শেপ তৈরি করব যেখানে অনেকগুলো রো থাকবে এবং অনেকগুলো কলাম থাকবে, তখন আমরা এটাকে বলি হচ্ছে একটা ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স হচ্ছে একটা রেক্টেঙ্গুলার নাম্বার অফ কালেকশন অফ নাম্বারস, যেখানে আমরা অনেকগুলো মাল্টিপল রো দেখতে পারি এবং মাল্টিপল কলাম দেখতে পারি। তো যেমন আমরা যদি এই ম্যাট্রিক্সটার কথা যদি আমরা দেখি, এখানে 1 2 3 তিনটা রো আছে, আর উপর থেকে 1 2 3 তিনটা কলাম আছে। তো এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে রো ইন্টু কলাম, 3/3। এখানে যদি আমরা বাম পাশে দেখি আমাদের তিনটা রো আছে, আর উপর থেকে যদি আমরা দেখি এখানে আমাদের টোটাল 5টা কলাম আছে। তাহলে এটাকে আমরা লিখবো বা আমরা এটাকে এক্সপ্রেস করবো এইভাবে, যে ফার্স্টে রো লিখবো 3 × 5, তার মানে এটা 3 × 5 অথবা 3/5 একটা ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সে কি থাকে, আমার রো কলাম অনুযায়ী অনেকগুলো ডেটা উপর এবং ডান পাশ থেকে বাম পাশে উপর নিচে সাজানো থাকে। তো এটা হচ্ছে আমাদের বেসিক ডেফিনেশন। আমরা স্কেলার, ভেক্টর এবং ম্যাট্রিক্সটাকে চিনি হচ্ছে এইভাবে। এখন এই ডাইমেনশনটাকে আমরা যেটা বললাম যে একটা হচ্ছে রো আকারে থাকে, একটা কলাম আকারে থাকে, এই দুইটাকে গুণ করলে এইটার একটা এই ডাইমেনশনে 2 ডাইমেনশনালে আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করি। এবং এই ম্যাট্রিক্সটার ভিতরে যে ছোট ছোট এলিমেন্টগুলো থাকবে সেটাকে আমরা বলি MIJ দ্বারা প্রকাশ করি। এখানে আই হচ্ছে আমাদের রো আর জে হচ্ছে এখানে কলাম। যেমন ধরেন আমরা যদি এখানে বলি যে এম এম হচ্ছে একটা ম্যাট্রিক্স। তো খেয়াল করে দেখেন এখানে এম যে লেটারটা, সেই লেটারটা হচ্ছে একটা শেডেড প্যাটার্নে আছে, মানে এখানে একটা শেড আছে। তো আমাদের যে লেটারের বিভিন্ন ধরনের টাইপোগ্রাফি আছে, এর মধ্যে কিছু টাইপোগ্রাফি হচ্ছে ফিক্স করা থাকে, যেখানে লেটারগুলোর সাথে একটা শেড দেওয়া থাকে। তো এই শেড দেওয়ার মানে হচ্ছে যে এইটা একটা ম্যাট্রিক্স। তো যদি আপনারা কোনো বই বা কোনো ধরনের কোনো নোট অথবা কোনো অনলাইনে যদি কোনো একটা জার্নালও পড়েন আপনি, অথবা যদি কোনো ব্লগ পড়েন, আপনি যখন দেখবেন যে ইকুয়েশনের মধ্যে অথবা একটা এক্সপ্রেশন যখন থাকবে এরকম একটা শেডেড লেটার আকারে, দেন ইউ শুড কনসিডার দ্যাট এটা একটা
আসলে একটা ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্সই হয় আর কি মোস্ট অফ দ্য কেসে। এখন এই ম্যাট্রিক্সটার মধ্যে যখন আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো রো আছে উপর থেকে নিচে, মানে বাম পাশ সাইডে, আর এদিকে হচ্ছে বাম থেকে ডানে উপর দিক থেকে অনেকগুলো কলাম আছে। তো একদম বাম পাশে লেফট সাইডের আপার কর্নারে এখান থেকে আমাদের মূলত ভ্যালুটা কাউন্ট করা শুরু হয়। তো এখানে আমরা যে বলি M11 কেন, কারণ এটা হচ্ছে প্রথম রো, 1 কলাম, এই পজিশনের মধ্যে একটা ভ্যালুই বসবে। যদি আমরা ডান পাশে যাই তাহলে আমরা রো 1-এ এখনো আসি, কিন্তু আমরা সেকেন্ড কলামে চলে আসছি, তাহলে এটা হচ্ছে M12। এইভাবে M13, 14, 15 করতে 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 C4 কলাম। তার মানে আমরা লাস্ট কলাম পর্যন্ত যদি আমরা ধরি তাহলে হচ্ছে ফার্স্ট রো এর জন্য M1C। একই রকম ভাবে আমরা যদি এবার সেকেন্ড রোতে আসি তাহলে আমরা দেখব যে এটা M21 হচ্ছে সেকেন্ড রো, 2 নাম্বার রো, 1 হচ্ছে আমাদের ফার্স্ট কলাম। একই রকম ভাবে পরেরটা যদি কি হবে, সেকেন্ড রোতে আমরা থাকতেছি আর কলাম হচ্ছে আমাদের সেকেন্ডটা, তো 21, 22, 23, 24 করতে করতে 2C পর্যন্ত যাচ্ছে। এবার আমরা যদি চিন্তা করি যে আচ্ছা রো তো আমরা 1 2 নিলাম, হোয়াট ইফ রো যদি নিচের দিকে আরো নামে, তাহলে ডট 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 আমি যদি আর সংখ্যক রো নিই তাহলে MR1, এখানে লাস্ট রোটা বলা হয়েছে, এটা যে কোনো ভ্যালু হতে পারে, আর দ্বারা আমরা চিহ্নিত করছি। আর হচ্ছে এখানে একটা ভেরিয়েবল, 1 হচ্ছে আমাদের ফার্স্ট কলাম, তার মানে R1, পরেরটা হচ্ছে R2, 2 4 সেকেন্ড কলাম, এভাবে করতে করতে MRC লাস্ট রো লাস্ট কলাম পর্যন্ত যাচ্ছে। তো আমাদের ম্যাট্রিক্সের ভিতরে যতগুলো ভ্যালু আছে সেই ভ্যালুগুলোর লোকেশন বা আইডেন্টিফিকেশনটার জন্য আমরা এইরকম ফরম্যাটে বা এইভাবে আমরা প্রকাশ করে থাকি। এই পর্যন্ত কি আপনারা সবাই ক্লিয়ার? জি। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত যা যা বললাম? নাই, ওকে। তাহলে এবার আমরা যদি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি, ফয়জুল আজিজ ভাই, আপনাকে আমি একটু জিজ্ঞাসা করছি যে এই যে আমরা প্রথম এখানের মধ্যে ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি, এটা ডাইমেনশনটা কত হবে তাহলে? যা যা 23, 23, ওকে। ওকে, তার নিচেরটা 22, 22, তার নিচেরটা 3, কত বাই 3? 1 into 3। 1 into 3, ওকে, ঠিক আছে। তাহলে দেখলাম যে কারেক্ট, ওকে। তাহলে আপনি মোটামুটি এটা বুঝতে পারছেন। আমি একটু আরেকজনকে যদি জিজ্ঞাসা করি পরের যে স্লাইডে থেকে, কাকে জিজ্ঞাসা করা যায় যদি আমি দেখি, সাপোজ এনাম ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, ভালো আছি। ভালো আছি না, শুনতে পাচ্ছেন কিনা জিজ্ঞেস করছি। আচ্ছা, জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আমাকে বলেন যে এই ম্যাট্রিক্সটার ভিতরে আমি যদি বলি A23, এই লোকেশনটা যদি আইডেন্টিফাই করতে চাই তাহলে এখানে কোন ভ্যালুটা বসবে? 1.6। 1.6, ওকে। আমি আরেকজনকে জিজ্ঞাসা করি, এমডি রাসেল, আপনি আছেন? রাসেল, আপনি আমাকে বলেন তো যে পরেরটার ক্ষেত্রে B21, এই লোকেশনটা কত বসবে, এই লোকেশনের ভ্যালুটা কত বসবে? রাসেল, শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, রাসেল শুনতে পাচ্ছেন না মনে হয়, আনসার দিতে পারছেন না। আমি তৌফিকুল গনি খান আপনাকে জিজ্ঞাসা করি, আপনি আমাকে বলেন তো তৌফিকুল ভাইয়া, যে এই B21 এখানে কোন ভ্যালুটা বসবে? এখানে হচ্ছে এটা হচ্ছে e টু দি পাওয়ার 2x যেটা সেটা e টু দি পাওয়ার 2x বসবে, ওকে। তার নিচেটা কত হবে বলেন তো? c1 2, এটা হচ্ছে c2। C2 বসবে, ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তাহলে একটা আইডিয়া আপনারা পাইছেন। এখন আমরা এক কাজ করি যে এটাকে আমরা একটু সামারি করি। তো সামারিতে আমরা কি জিনিস বুঝলাম, যে স্কেলার হচ্ছে একটা 1/1 সর্ট অফ একটা ভ্যালু এখানে বসবে, সিঙ্গেল একটা ভ্যালু বসবে, একটা সিঙ্গেল ইউনিট একটা ভ্যালু বসবে, অ্যান্ড ইট কুড বি এ পজিটিভ ভ্যালু, নেগেটিভ ভ্যালু অর জিরো বসতে পারে। যখন আমরা ভেক্টর বলতেছি তখন এটা আমার দুইটা ভাগে হইতে পারে, একটা রো অথবা কলাম। আর যদি এটাকে আমরা বলি ম্যাট্রিক্স আকারে, তার মানে হচ্ছে যে এটা ম্যাট্রিক্সের পার্সপেক্টিভে ভেক্টর হচ্ছে একটা সাবসেট। তো আমরা যদি ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ফরম্যাট, মানে এটাকে যদি বলা বলে দাদা, এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে ছেলে। তো ছেলে একটা ছোট্ট একটা ভ্যালু, 1 রো 1 কলাম, ভেক্টর একটু সিনিয়র, হ্যাঁ, আপার জেনারেশন,
একটা রো অথবা সি সংখ্যক কলাম অথবা আর সংখ্যক রো একটা কলাম, দুইভাবে আমরা বলতে পারি। ম্যাট্রিক্স হচ্ছে যে এইটার আবার বড় ভার্সন দাদা। তো এখানে আমার আর সংখ্যক রো 8 সংখ্যক কলাম থাকবে, দুই দিকে টু ডাইমেনশনাল ওয়েতে আমরা এটাকে সাজাবো। তো আরেকটা হচ্ছে ভেক্টর ইন স্পেস। আমরা ভেক্টরগুলোকে কিভাবে প্রকাশ করি? তো আমরা যদি এটা ওয়ান ডাইমেনশনাল কথা চিন্তা করি, তখন সেক্ষেত্রে একটা লাইনের ইকুয়েশন, একটা লাইন যদি আমরা এখানে ড্র করি, তাহলে এই লাইনের প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালু, যখন আমরা এই ভেক্টরকে ওয়ান ডাইমেনশনালি চিন্তা করব। তো আমরা যদি এই লাল পয়েন্টটার কথা যদি চিন্তা করি, তাহলে ইউ একটা ভেরিয়েবল নিয়ে আমি বলতে পারি ইউ ইকুয়াল টু -3, কারণ এই পজিশনের নাম হচ্ছে -3, একটা ভ্যালু, এবং এটা একটা স্কেলার, ওয়ান ডাইমেনশনাল এবং এটা স্কেলার ভ্যালু। এখন যদি আমি টু ডাইমেনশনাল কথা চিন্তা করি, যে এখানে আমার এক্স অ্যাক্সিস বরাবর কিছু ভ্যালু যাচ্ছে, ওয়াই অ্যাক্সিস বরাবর কিছু ভ্যালু যাচ্ছে। তা আমি যদি একটা পয়েন্ট এখানে বলি যে 2 4, এই 2 4টা কিভাবে ক্রিয়েট হচ্ছে? এক্স অ্যাক্সিস বরাবর 2 ঘর যাচ্ছে, ওয়াই অ্যাক্সিস বরাবর 4 ঘর যাচ্ছে। তো এখানে দুইটার ভ্যালু আছে, দুইটা ডাইমেনশন আছে, তার মানে এটা টু ডাইমেনশনাল। তিনটা ডাইমেনশন কখন হবে? যখন এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা থাকবে, মানে একটা কিউব শেপ যখন থাকবে। তো এক্স অ্যাক্সিস বরাবর ধরেন আমি এখানে 2 ঘর নিলাম, এখান থেকে ওয়াই অ্যাক্সিস বরাবর আমি 3 ঘর নিলাম, আর এই জেড অ্যাক্সিস বরাবর এর মাঝখান থেকে একটা মানে একটা হলো একটা পজিশনে একটা ভ্যালু নিলাম, শ্যাডো বা একটা ফাঁকা একটা জায়গায় ভাসমান একটা পয়েন্ট নিলাম, হ্যাঁ, 4 ঘর উপরে। তাহলে এই পয়েন্টটা যেটা ভাসতেছে এই বক্সের ভিতরে, এটা হচ্ছে আমার 3 ডাইমেনশনাল 2 3 4 পজিশনে আছে। তো এটা হচ্ছে আমাদের ভেক্টরের 3টা ডাইমেনশন আমরা এইভাবে প্রকাশ করে থাকি। এখন আমরা একটু স্কেলার, আমরা একটু ক্যালকুলেশনের যদি আমরা আসি, এর মধ্যে প্রথমটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। তো মাল্টিপ্লিকেশনটা আমরা করছি স্কেলার মাল্টিপ্লিকেশন। স্কেলার মাল্টিপ্লিকেশনটা বলতে বোঝায় যে একটা স্কেলার ভ্যালুর সাথে একটা ভেক্টর ভ্যালুকে গুণ করব। স্কেলার হচ্ছে এটা সিঙ্গেল ভ্যালু, ভেক্টর হচ্ছে আইদার রো অথবা কলাম আকারে মাল্টিপল ভ্যালুগুলো সাজানো আছে। তো আমি এখানে যখন স্কেলারের সাথে ভেক্টরকে গুণ করব, কন্ডিশন হচ্ছে বা এটার ল হচ্ছে যে প্রত্যেকটা স্কেলারের ইচ এলিমেন্ট ওই ভেক্টরের প্রত্যেকটা ভ্যালুর সাথে গুণ হবে। স্কেলার যদি আমি এখানের মধ্যে এক্সাম্পল হিসেবে বলি যে 3, এটা হচ্ছে একটা স্কেলার ভ্যালু, আর এটা হচ্ছে একটা রো ভেক্টর -1 2 5। আমি যখন গুণ করব, এখানে একটা মাল্টিপ্লিকেশন সাইন দেওয়া আছে, তো এই 3 হবে কি প্রত্যেকের সাথে গুণ হবে, -1 × 3 2 × 3 5 × 3, এবং এখান থেকে আমরা আলটিমেটলি মাল্টিপ্লিকেশনের যে আনসার সেটা পাবো। তো এটা আমরা রো ভেক্টরের ক্ষেত্রে দেখছি -1 2 5। যদি আমরা এটাকে আমাদের যে স্কেলার ভ্যালু, এটাকে যদি আমরা 3 না বলে যদি হাফ বলি, ফ্র্যাকশনাল ভ্যালু বলি, সেক্ষেত্রেও সেম ভাবে এই হাফ প্রত্যেকের সাথে গুণ হচ্ছে। যদি আমরা একটা কলাম, এটা তো রো আকারে আছে, আচ্ছা, এটা যদি কলামের সাথে যদি চিন্তা করি, তাও একই রকম ভাবেই হবে, নেগেটিভ ভ্যালুর ক্ষেত্রে একই রকম ভাবে কাজ করবে। দেন আসে ভেক্টর অ্যাডিশন। ভেক্টর অ্যাডিশনটা কি? যে দুইটা ভেক্টরকে যোগ করব, এখানে কোনো স্কেলার কিছু থাকবে না। তো কন্ডিশন হচ্ছে যেই দুইটা ভেক্টরকে আমি যোগ করব, সেই দুইটা ভেক্টরের ডাইমেনশন অবশ্যই সেম হইতে হবে, এক্স্যাক্টলি সেম ডাইমেনশন। যেমন আরেকটা হচ্ছে যে এটা এলিমেন্ট ওয়াইজ যোগ করতে হবে। এলিমেন্ট ওয়াইজ বিষয়টা কি? যে পজিশন ওয়াইজ যদি আমি প্রথম ভেক্টরের প্রথম ভ্যালুটা নিই, তাহলে দ্বিতীয় ভেক্টরের প্রথম ভ্যালুর সাথেই সেটা যোগ হবে। যেমন ধরেন আমি যদি এখানের মধ্যে বলি যে এই দুটো ভেক্টরকে যোগ করছি, ফার্স্ট কন্ডিশন আমাকে মিট করতে হবে দুইটার জন্য এক্স্যাক্টলি সেম ডাইমেনশন হয়। সো এখানে দুইটা ভ্যালু, এটা একটা রো ভেক্টর, এখানেও দুইটা ভ্যালু, এটা একটা রো ভেক্টর। যদি কোনোটা কলাম ভেক্টর হতো তাহলে কিন্তু এটা যোগ হতো না, দুইটাকে রো ভেক্টর হইতে হচ্ছে আর এক্স্যাক্টলি সেম ডাইমেনশন হইতে হচ্ছে। সেকেন্ড যেটা হচ্ছে এলিমেন্ট ওয়াইজ যোগ হবে, তার মানে প্রথম ভেক্টরের প্রথম ভ্যালু দ্বিতীয় ভেক্টরের দ্বিতীয় ভ্যালু যোগ হবে, আর প্রথম ভেক্টরের সেকেন্ড ভ্যালু দ্বিতীয় ভেক্টরের সেকেন্ড ভ্যালুর সাথে যোগ হবে। তার মানে 2 + 1 হবে, আর এদিকে 3 আর 4 এখানে যোগ হবে। এভাবে আমরা আমাদের এই এলিমেন্ট ওয়াইজ যোগগুলো করতে পারছি। আবার যদি এটা আমরা কলাম অনুযায়ী, কলাম ভেক্টর অনুযায়ী যদি করি, তাহলে এখানে দুইটা ভেক্টর সেম ডাইমেনশন হতে হবে। তার মানে এখানেও 3টা আছে, এখানেও 3টা আছে। তাহলে প্রথম একদম উপরের যে ভ্যালুটা আছে 3, তারপরেরটা যেটা 2 আছে, পরের কলাম ভেক্টরের প্রথম ভ্যালু, এই দুইটাকে যোগ করে আমরা 5 বলতে পারি। তারপর দুইটাকে যোগ করে এইভাবে আমরা আমাদের যোগফলটা সাজাতে পারি। এই হচ্ছে আমাদের ভেক্টর এডিশন। ভেক্টর সাবট্রাকশনের ক্ষেত্রেও সেম কন্ডিশন। সাবট্রাকশন করতে গেলে আমরা একই রকম ভাবে দুইটা ভেক্টর সেম সাইজ হতে হবে এবং
এলিমেন্ট ওয়াইজ এটা বিয়োগ হবে। তো এখানে ধরেন আমি যদি বলি যে লেটস সে v1 একটা ভেক্টর আর v2 দুটো আরেকটা ভেক্টর বিয়োগ করব। সো আমরা করি কি v1 প্লাস -1 দিয়ে গুণ করে, এটা হচ্ছে মানে একদম পিওর ম্যাথের যে ফর্মুলা, সেটা হচ্ছে একটা সংখ্যা থেকে একটা সংখ্যাকে বিয়োগ করতে গেলে সেকেন্ড সংখ্যাকে -1 দিয়ে গুণ করে নেগেটিভ বানাতে হয়, তারপর ওই দুটোকে যোগ করতে হয়। তো এটা হচ্ছে মানে বেসিক ম্যাথের একদম ফান্ডামেন্টাল ফর্মুলা যে মাইনাস করতে হয়। তো আমরা এটা নর্মালি মাইনাস তো বলি, 5 - 2 মানে হচ্ছে 3, কিন্তু আমার ম্যাথমেটিক্সের ভাষা হচ্ছে যে 5 - 2 কথা অর্থ হচ্ছে যে 5কে আমি -2 দিয়ে যোগ করতেছি। তো ওইদিকে আসলে আর না যাই। তো ধরেন আমার যদি এখানের মধ্যে এলিমেন্ট ওয়াইজ যদি করি 2 3 1 4, তাহলে কি হবে যে 2 3 প্লাস মাইনাস ইন্টু 1 4, মানে আলটিমেটলি আসলে 2 থেকে আমি -1কে বিয়োগ দিচ্ছি, -1কে যোগ করতেছি, 1 বিয়োগ দিচ্ছি, আর 3 থেকে 4কে বিয়োগ দিচ্ছি, তখন আমার এখানে আলটিমেটলি সেই সাবট্রাকশনের ভ্যালুটা আসে। এইগুলো গেল আমাদের বেসিক কিছু যোগফল। দেন আমরা যদি অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশন একসাথে করতে চাই তখন কি হবে? তো এখানে আমরা অ্যাডিশন মাল্টিপ্লিকেশন খুব সাকসেসফুলি করতে পারি, খুব সুন্দর ফর্মুলা আছে, নিয়ম আছে। তো আমরা ছোটবেলায় মনে আছে কিনা আমি জানি না, আপনারা বলতে পারবেন ভালো, আমরা ছোটবেলায় হচ্ছে ওই বদমাশ নামে একটা রুল ছিল, মানে ব্র্যাকেটস হ্যাঁ অর বদমাশ রোগ। তারপর ডিভিশন মাল্টিপ্লিকেশন এডিশন সাবট্রাকশন, মনে আছে আপনাদের? জি জি জি। তো এখানে আসলে একই রকম, যে বদমাশ রূপ। তো ধরেন v1 প্লাস s ইন্টু v2, তাহলে আমি যোগের কাজ করব না গুণের কাজ করব? নিয়ম অনুসারে হচ্ছে গুণের কাজটা আগে করব। তাহলে এই দুইটাকে আগে গুণ করে ডাইমেনশনটা ঠিকঠাক করে সাজাবো, গুণফলটা বের করব, যেটা বের হবে গুণ করার পরে তার সাথে এই ভেক্টরটাকে যোগ করব। তাহলে আমার আলটিমেটলি এডিশন মাল্টিপ্লিকেশন বোথ টাস্ক কমপ্লিট করার পরে আমরা ফাইনাল একটা আউটকাম বা একটা আনসার পাবো। যেমন ধরেন আমি বলি যে এখানের মধ্যে একটা রো ভেক্টর আছে 2 3, এখানে একটা স্কেলার আছে 3, আর একটা রো ভেক্টর 1 আর 4। তো যেহেতু এখানে গুণের কাজটা আগে আছে, মানে গুণ এখানে আছে, সেই গুণের কাজটা আগে হবে। তাহলে 3 × 1 মানে 3, আর 3 × 4 মানে 12। এবার এই 3 12 যেটা আসলো তার সাথে আমার প্রথম যে রোটা যেটা যোগ অবস্থা আছে এডিশন, এই দুইটাকে আমরা এবার যোগ করব। এবার হবে 2 3 মানে 5, 3 12 হচ্ছে 15। এভাবে হচ্ছে আমরা এডিশন মাল্টিপ্লিকেশন গুলো একসাথে করতে পারি। এখানে ব্রেকেট দেওয়া নাই, বাট যদি আমরা ব্রেকেট বসেও, থার্ড ব্রেকেট সেকেন্ড ব্রেকেট, তাহলে আমরা ওই বদমাশের রুল অনুসারে ওইভাবে ফার্স্ট থার্ড ব্রেকেটের কাজ, তারপর সেকেন্ড ব্রেকেটের কাজ, তারপর ফার্স্ট ব্রেকেটের কাজ, এবং এটার ভিতরে যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে ডিভিশনের কাজ, তারপর মাল্টিপ্লিকেশন, তারপর এডিশন, তারপর সাবট্রাকশন, এইভাবে যাবে। নেক্সটে আমরা আসি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। তো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা আমি এই স্লাইডে এক্সপ্লেন করার আগে আমি আরেকবার একটু জিজ্ঞাসা করি যে এতক্ষণ ধরে যে আমি যে কথাগুলো বললাম তাতে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা? ওকে, তাহলে বুঝতে কারো প্রবলেম হচ্ছে না। আমি তাহলে একটা কাজ করি, ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা শুরু করি। এইটা খুব একটা কঠিন না, আবার খুব একটা সহজও না, জাস্ট খুব কেয়ারফুলি হচ্ছে বিভিন্ন ভ্যালুগুলোর পজিশন আমাদেরকে চিন্তা করতে হয়। এটা একবার ধরে ফেলতে পারলে আপনার কখনোই এটা ভুল হবে না। আমরা আমি জানি না আপনারা দাবা খেলেন কিনা, দাবার মধ্যে একটা আপনার ইয়ে আছে ঘোড়া। ঘোড়া কি করে, একটা ক্যারেক্টার আছে, সেই ঘোড়া হচ্ছে আপনার দাবা খেলায় এরকম এল শেপে যায়, মানে হচ্ছে এক ঘর আর এদিকে হচ্ছে 1 2 ঘর। তো এখানে হচ্ছে একটা ঘর, এখানে হচ্ছে একটা ঘর, এখানে, তার মানে হচ্ছে সে এখান থেকে গিয়ে এদিকে যায়, অথবা 2 ঘর গিয়ে 1 ঘর যায়, অথবা এদিকে 2 ঘর যায় এদিকে 1 ঘর যায়, অথবা সেটা 1 ঘর গিয়ে 2 ঘর যায়। এই যে আমরা যে দেখতেছি এটা হচ্ছে কাইন্ড অফ এল শেপে, এল শেপে দাবাটা মুভ করতেছে, দাবার গুটি ঘরটা মুভ করে গুটিটা। আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কাজটা অনেকটা এল শেপের মতো। কিরকম, যে ধরেন আমি যদি এখানে একটু ছোট করে বলি যে এ বি সি ডি, আর এখানে আমার আরেকটা আছে, ধরেন আপনার এক্স ওয়াই এম জেড। ওকে, এখন আমি যদি এটাকে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে চাই তাহলে কি করব? তো নিয়ম হচ্ছে, যদি আমরা এল শেপের যে ফর্মুলাটা আছে সেই এল শেপের ফর্মুলা যদি আমরা এখানের মধ্যে অ্যাপ্লাই করতে চাই, সেটা হচ্ছে ফার্স্টে যদি আমরা এখানের মধ্যে রোটাকে নিই, তাহলে রো এর সাথে প্রথম
ভেক্টরের রো এর সাথে দ্বিতীয় ভেক্টরের যে কলাম গুণ হবে। তার মানে খেয়াল করে দেখেন যে এই ঘরটা আর হচ্ছে এই দুইটা ভ্যালু নিয়ে যে ঘর, মানে এটা হচ্ছে অনেকটা এরকম এল শেপ। এবার এই দুইটা গুণ করার পরে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাকে আমরা এখানের মধ্যে এই পজিশনের মধ্যে এখানে রাখবো, প্রথম রো আর হচ্ছে পরেরটার প্রথম কলাম। তো এই যে এই পয়েন্টগুলো যে এখানকার যে পজিশন, সেই পজিশনটা আসলে কি কি পজিশন যদি আমরা একটু দেখি, যে লেটস সে আমি এখানের মধ্যে বললাম যে M11 M12, এখানে হচ্ছে M21, এখানে হচ্ছে M22, সেম এখানে কিন্তু তাই। তাহলে M11 আর হচ্ছে কি M12, এখানে হচ্ছে আপনার M21 আর হচ্ছে M22। তা আমাদের নিয়ম অনুসারে আমরা একটু কি দেখলাম যে এল শেপের ফর্মুলাটা হচ্ছে কি রকম, যে এখানকার যে দুইটা রো আছে এই দুইটা মানে প্রথম রোর দুইটা এলিমেন্টের সাথে এখানকার যে কলাম এই দুইটা গুণ করব। এখন কথা হচ্ছে কি যে এইটা গুণ করে আমি কোথায় রাখবো, আমি কোন পজিশনের মধ্যে রাখবো। তো এটার জন্য সবার আগে আমাকে যেটা চিন্তা করতে হয় সেটা হচ্ছে যে এই দুইটার মাল্টিপ্লিকেশনের জন্য কি কি ফর্মুলা বা সরি কি কি কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা আগে মিট করতেছে কিনা। কন্ডিশন মিট না করলে আমি গুণ করতে পারবো না। তো এই কন্ডিশনটা আমরা একটু আগে বুঝে নিই। কন্ডিশনটা হচ্ছে এই, ফার্স্ট অফ অল সেটা হচ্ছে এরকম যে আমি এখানের মধ্যে যে দুইটা ম্যাট্রিক্সকে গুণ করব ওই দুইটা ম্যাট্রিক্সের ভিতরে ইনার ডাইমেনশনটা এক্স্যাক্টলি সেম হতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া ইনার ডাইমেনশনটা আসলে বলতে কি বোঝায়। ইনার ডাইমেনশনটা হচ্ছে এরকম যে আমি ধরেন আমি একটা ম্যাট্রিক্স বললাম যে 2/3, এটা একটু চোখে লাগতেছে, আমি একটু ডিপ ইউজ করি। আমি বললাম 2/3, ওকে। আমি বললাম ধরেন আপনার 5/2, দুইটা ম্যাট্রিক্স। এখন আপনি এর মাঝখানে কি করতেছেন যে একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতেছেন। আমি এখানে একটা স্টার সাইন দিলাম জাস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের সাইন। এখন যখন আমরা এটাকে ইউজ করব, আপনি এটা যদি একটা ধরেন একটা বক্সের মতো চিন্তা করেন বা একটা এরকম ঘর দিয়ে যদি চিন্তা করেন, এই ঘরের বাম পাশের যে 2 আছে এই 2 এটা কাইন্ড অফ হচ্ছে এটার ইনক্লাইনেশন বাইরের দিকে। এখানকার যে 2 আছে সেটার ইনক্লাইনেশনটা হচ্ছে কাইন্ড অফ বাইরের দিকে, আউটার সাইডে। আর ভিতরে যে দুইটা ভ্যালু আছে এটা হচ্ছে এই বক্সের ভিতরে ইনার সাইডে আছে। তো এই ভিতরের ভ্যালুকে আমরা আসলে বলি হচ্ছে আমাদের ইনার ডাইমেনশন বা ইনার ভ্যালু। তো এই ইনার ডাইমেনশনটার কথা আমরা একটু আগে বলছিলাম যে এই দুইটা ডাইমেনশনের ভ্যালু সেম হইতে হবে, না হলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হবে না। তাহলে একটা হচ্ছে এখানে 3, একটা হচ্ছে 5, তো এর মধ্যে আসলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করা পসিবল হচ্ছে না। আরেকটা ভাবে আমি যদি এটাকে এক্সপ্লেইন করতে চাই সেটা হচ্ছে আমরা যে ঘোড়ার যে এল শেপের কথা বললাম যে রোর সাথে পরেরটার কলাম। এখন আপনি চিন্তা করেন যে আমি যদি এখানের মধ্যে 3টা কলাম নেই আর পরেরটা যদি 5টা রো নেই, তাহলে যখন আমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করব তখন এই 3টা রোর সাথে আমার 5টা কলাম সমানভাবে গুণ করতে পারবো না। কিছু আমার ভ্যালু বেশি থাকবে, কিছু ভ্যালু কম থাকবে। এই জন্য বলা হয়ে থাকে যে ভিতরে ইনার ডাইমেনশনটা যেন সেম থাকে, কারণ একটা কলাম থেকে আসছে একটা রো থেকে আসছে। খেয়াল করে দেখেন আমার আগের যে ডাইমেনশন এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে ভিতরে 3 হচ্ছে অ্যাকচুয়ালি আমার কলাম, পরের যে ম্যাট্রিক্সটা আমি এখানে বসাচ্ছি 5/2 এটার 5 কিন্তু অ্যাকচুয়ালি রোকে ইন্ডিকেট করছে। সো এই ভিতরে ইনার ডাইমেনশনের কলাম এবং রো যদি সমান না হয় তাহলে ওই ঘোড়ার মতো যে আমাদের যেই মানে বক্স ধরে যে আমি গুণ করার ব্যাপারটা সেটা কিন্তু ম্যাচ করবে না। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন। এবার সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে আমরা যখন এখানের মধ্যে গুণ করব, গুণ করার পরে যে আমাদের গুণফলটা আসবে ওই গুণফলটাই আমাদের ফাইনাল ম্যাট্রিক্সের যে ডাইমেনশন সেই ডাইমেনশনকে ডিকটেট করে। তা এখান থেকে আমি যেহেতু এটা হচ্ছে না গুণফল, তা আমি একটু নতুন একটা আপনাকে এক্সাম্পল দিই। ধরেন আমি বললাম 2/3 আর এটা হচ্ছে আপনার 3/5। এখন কিন্তু এটা হবে, কেন হবে? কারণ ভিতরে ইনার ডাইমেনশন দুটা কিন্তু সেম। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি এই দুটাকে গুণ করি আলটিমেটলি আমার মানে ফাইনাল ডাইমেনশনটা কত আসবে। এটা এমন না যে আমাকে করে বের করতে হবে, ক্যালকুলেশন করে বের করতে হবে, এটা এখান থেকে চেক করা যায়, বের করা সম্ভব। সেটা কি, এই যে আমার বাম পাশের যে আউটার ডাইমেনশন 2 দেখতে পাচ্ছেন এটাকে আমি এখানে নিয়ে আসবো, আর এই পাশের যে আউটার ডাইমেনশনে আছে 5 কি পাশে নিয়ে আসবো। এবার এই দুইটা থেকে আমার এই যে ডাইমেনশন তৈরি হবে 2/5, মানে হচ্ছে দুইটা রো এবং 5টা কলাম। এইটাই হচ্ছে আমাদের এই আলটিমেট দুইটা মানে দুইটা ম্যাট্রিক্সের
আলটিমেট ডাইমেনশন। এখান থেকে পরবর্তীতে আমরা আমাদের শেপটাকে আমরা সেট করব। তো আমি দেখতে পাচ্ছি যেখানে যদি আমি এই ম্যাট্রিক্সটাকে যদি চিন্তা করি, এই ম্যাট্রিক্সটাকে চিন্তা করি, তাহলে এই দুইটা গুণফল আমার লাস্ট মানে ফাইনাল ডাইমেনশনটা আসলে কিরকম হবে, দুইটা রো হবে। তার মানে এখানে একটা রো হবে, এখানে একটা রো হবে। কলাম কয়টা হবে? 5টা হবে। তার মানে 1 2 3 4 5। এবার আমি তাহলে বলি, যদি আমি এভাবে যদি এখন আমার জন্য ইজি হবে জিনিসটা বুঝতে, তাহলে এটা হচ্ছে আমার M11, এটা হচ্ছে আমার M12, 1 মানে হচ্ছে প্রথম রোতে আমরা আছি, M13, M14 এবং M15। নিচের দিকে আমরা যদি দেখি আবার সেকেন্ড রোতে M21, M22, তারপর হচ্ছে 23, তারপর 24, তারপর 25। এখন যখন আমরা লোকেশনগুলো বুঝে গেলাম, এখন আমার জন্য ক্যালকুলেশন করাটা ইজি হবে। ওই যে আমরা এখানের মধ্যে বলছি যে এই যে এইটা আর এইটা গুণ করব এলিমেন্ট ওয়াইজ, এটার সাথে এইটা আর এটার সাথে হচ্ছে এইটা গুণ করব। তো গুণ করে কোথায় রাখবো? এই কোথায় রাখার জায়গাটা আমরা করি কি, এখান থেকে ডিসাইড করি। যেমন এটা হচ্ছে আমার 2x2 ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমাদের 2x2 ম্যাট্রিক্স, ইনার ডাইমেনশন সমান 2x2 হবে এটা। তার মানে আমার এখান থেকে 2 আসতেছে, এখান থেকে 2 আসতেছে, আমার আলটিমেটলি ফাইনাল ডাইমেনশনটা হচ্ছে 2x2। তার মানে 1 2, দুইটা রো, 1 2, দুইটা কলাম। তো আমি যখন এখানের মধ্যে বসাবো, গুণ করব, তখন আমি দেখব যে এখানে হচ্ছে আমার M11, M12, M13, সরি 21, M হচ্ছে 22। সো এখন দেখেন, আমি যদি বাম পাশের এই ম্যাট্রিক্সের কথা যদি বলি, এখানে আমরা কিন্তু ফার্স্ট রোতে আছি, 1 নাম্বার রো। এখানে আমরা কোন কলামকে নিচ্ছি? প্রথম কলামকে নিচ্ছি। তার মানে 1 1, এই দুইটা গুণফল কোথায় বসবে? M11 এ। আমি যদি এখন রোটাকে সেম রেখে পরের কলামটাকে, সেকেন্ড কলামের দুইটা এলিমেন্টকে যদি আমি গুণ করি, মানে আপনার ইন্ডিপেন্ডেন্টলি প্রত্যেকের সাথে যদি প্রত্যেকের এলিমেন্ট ওয়াইজ গুণ করি, তাহলে এক্ষেত্রে আমার সেকেন্ড কলামে আমরা এই এলিমেন্টগুলোকে গুণ করতেছি কার সাথে? প্রথম রো এলিমেন্টের সাথে। তাহলে 1 2, তাহলে এই দুইটা গুণফল কোথায় বসবে? এখানে বসবে। এইভাবে আমরা আমাদের বাকি ভ্যালুগুলোর পজিশন আমরা এখানের মধ্যে সেট করতেছি। তা আমি আপনাদেরকে এই যে এতক্ষণ ধরে যেটা বললাম, হয়তো প্রথমবার বুঝতে প্রবলেম হতে পারে, বাট 1-2বার প্র্যাকটিস করলে হয়ে যাবে। এখন আপনাদেরকে হাতে কলমে প্র্যাকটিস করতে হবে না, কারণ আমি জাস্ট আপনাদেরকে একটা কনসেপ্টগুলো, বেসিক কনসেপ্ট যেগুলো ছোটবেলা আমরা শিখছি, সেটা আপনাকে একটু রিকল করাচ্ছি। আমরা পাইথনে কোড দিয়ে, এক লাইনের একটা কোড দিয়ে হচ্ছে আমরা এরকম ম্যাট্রিক্স, গুণফল, যোগফল, বিয়োগফল যা যা দরকার করে ফেলতে পারবো। তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মধ্যে আরেকটা থার্ড কন্ডিশন আছে, সেটা হচ্ছে যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ। কমিউটেটিভ মানে কি? ধরেন আমি যদি নর্মাল দুইটা সংখ্যা গুণ করতে চাই, আমি যদি বলি 2 × 3, 3 দুগুণে 6, আমি এটাকে 3 × 2 তো বলতে পারি, একই তো কথা, 3 দুগুণে 6 তো হচ্ছে, বা 2 3 এ 6 হচ্ছে। আমরা জাস্ট মানে অভ্যাস বসে তো 3 দুগুণে 6, 3 দুগুণে 6 কথাটা বলি, মানে 3 এর সাথে 2, 2 এর সাথে 3 করলে তো একই হচ্ছে। তার মানে 2 × 3 এবং 3 × 2 both are same, a into b, b into a both are same, but ম্যাট্রিক্সের ক্ষেত্রে a into b এবং b into a দুইটা সেম হবে না, আনসার মিলবে না। কারণ কি? দুইটা ডাইমেনশন তখন a এবং b ডাইমেনশন যদি ঠিকভাবে ম্যাচ করেও, উল্টায় যদি দেই, b into a দেই, b ম্যাট্রিক্স এবং a ম্যাট্রিক্স, তাহলে আমার ডাইমেনশনের পজিশনটা চেঞ্জ হচ্ছে। যেমন ধরেন আমি যদি a আর b কে যদি বলি যে, আমি এটাকে লিখলাম যে 2/3 আর হচ্ছে আমার 3/5, এটার ভিতরে ইনার ডাইমেনশন সেম আছে, এটা কোনো প্রবলেম নেই, এটা হবে। এবং এখান থেকে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করার পরে আমরা 2/5 এই ফাইনাল ডাইমেনশন পাবো। আমি একটু ঘুরাই দিই, এবার b into a যদি বলি, তখন কি হবে? তখন হবে আমার 3 × 5, আর এখানে কত হবে? 2 × 3। তাহলে ইনার ডাইমেনশন তো ম্যাচ করতেছে না, তাহলে এইটি গুণ b into a হবে না, হবে না। তার মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ। তো এটা হচ্ছে আমাদের তিনটা মেইন কন্ডিশন। আমরা একটু এক্সাম্পল যদি দেখি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি যেটা আপনাকে থিওরিটিক্যালি বললাম, সেটা এক্সাম্পলের মাধ্যমে যদি বলি, আমাকে কেউ একজন বলেন তো যে আমাদের প্রথম যে ম্যাট্রিক্স, এটা আমাদের প্রথম ম্যাট্রিক্স, এটা আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্স, প্রথম ম্যাট্রিক্সের ডাইমেনশন কত? কেউ একজন বলেন তো। 2/4। 2/4। পরেরটা ডাইমেনশন কত? 4/3। 4/3। তো ভিতরে ইনার ডাইমেনশন সেম, তার মানে প্রবলেম নাই, এটা গুণ পসিবল। এবার ফাইনাল যে আউটকামটা আসবে, সেটা ডাইমেনশন কত হবে বলুন তো?
2/3. 2/3। তার মানে আমরা যদি এখন বলি যে তাহলে আমার ডাইমেনশনটা হবে 2/3, তার মানে এটা হচ্ছে 1 2 দুইটা রো আর 1 2 তিনটা কলাম। তার মানে আমার এখানে হবে M11 M12 13 আর হচ্ছে 21 22 এবং 23। এখন আমরা করব কি, গুণ করব। তো আমি ফার্স্টে হচ্ছে প্রথম রোকে নিলাম 2 4 3 1, তার সাথে পরের ম্যাট্রিক্সের প্রথম কলামটা আমি নিচ্ছি। দেখেন এই যে ইনার ডাইমেনশন কিন্তু সেম ছিল 4 4। এই যদি 4 4 না হইতো, যদি অন্য কিছু হইতো 2 3 4 5 5 2 এরকম হইতো, তাহলে জীবনও কিন্তু এই গুণটা সম্ভব হইতো না। তো যেহেতু ইনার ডাইমেনশনটা সেম, এবার আমরা গুণ করব 2 ইন্টু 1 4 ইন্টু 4 3 ইন্টু 3 এবং 1 ইন্টু 4। এখন কথা হচ্ছে যে এই গুণগুলো কোথায় বসাবো। খেয়াল করে দেখেন, আমার প্রথম রো এবং প্রথম ম্যাট্রিক্সের রো নাম্বার 1 এর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম নাম্বার 1 আমরা নিচ্ছি। তার মানে এই গুণফলগুলো কোথায় বসবে, M11 এ বসবে, মানে আমার এই ঘরটাতে বসতেছে। আমি যদি M2 তে যাই, M2 হচ্ছে, আমি একটু অন্য কালার দিয়ে আপনাদেরকে বলি যে M12 যেটা, এটা হচ্ছে এই লাইনটা। তাহলে M12 মানে কি, সেকেন্ড কলাম। ফার্স্ট রোতে আর কিন্তু আমরা আছি, কারণ 1 হচ্ছে আমাদের রো, 1 কিন্তু আমরা ফার্স্ট রোতে আছি, সেকেন্ড কলামে গুণ করতেছি। তার মানে 2 5 4 2 3 2 এবং 1 2 এদের মধ্যে গুণ হচ্ছে, এটা এই ঘরটার মধ্যে, এই লোকেশনের মধ্যে রাখতেছি। এইভাবে বাকিগুলো আমরা কভার করতেছি। কভার করার পরে ভিতরের যে গুণফলগুলো আছে, এটা যখন আমরা ক্যালকুলেশন করব, আলটিমেটলি আমি তখন দেখব যে এইরকম একটা 2/3 ডাইমেনশনে রেজাল্ট আসছে, মানে এই দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন ভ্যালুটা আসছে। সো এইভাবে আসলে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা করা হয়। আমরা যখন ছোটবেলায় আমরা শিখছিলাম, তখন ক্লাসের স্যাররা আসলে এরকম ভাবে এক্সাম্পল দিয়ে বা এরকম একটা ওয়েতে আমাদেরকে শিখাইছিলেন। আমি আপনাকে জাস্ট রিকল করে দিলাম যে আমরা এইভাবে শিখছিলাম একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিভাবে করতে হয়। এই কনসেপ্ট একবার ধরে ফেললে, দু একবার হাতে কলম প্র্যাকটিস করলে, যে কোনো ধরনের ম্যাট্রিক্স দিলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে এটা গুণটা হবে কি হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, হইলে আমার ইনার ডাইমেনশনটা ঠিক, মানে আমার ফাইনাল ডাইমেনশনটা কত হবে, ওই ডাইমেনশন অনুযায়ী আমরা চটপট হচ্ছে বসাই ফেলতাম, তখন কাজটা খুব ইজি হয়ে যেত। তো আপনারা কি মোটামুটি বুঝছেন, মানে আমি যে মেথডটা আপনাকে বললাম? কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে? এই সেম মেথডে বা এভাবে আপনারা এর আগে শিখছেন বা ছোটবেলায় শিখছিলেন? আচ্ছা, অনেকে হয়তো শিখছেন, স্কুল কলেজে স্যাররা আপনাদেরকে শিখাইছেন। আচ্ছা, দ্যাটস নট এ বিগ ডিল। তো আমরা এবার হচ্ছে কি করব, ওকে, আমরা একটু আবার স্লাইডে চলে যাই। তো ম্যাট্রিক্সের এবার আমরা কিছু অপারেশনস দেখি। আমরা তো গুণভাগ দেখলাম, এর বাইরে কিছু অপারেশনস আছে। তো এখন প্রশ্ন হতে পারে যে আমাদের এই অপারেশনসগুলো শেখা কেন প্রয়োজন। দেখেন, বিষয়টা হচ্ছে এরকম যে যদি আপনি একদম টুল ভিত্তিক, মানে একদম সফটওয়্যার বা টুলস ভিত্তিক যদি কাজ করতে চান, তখন আপনার এরকম কোর লেভেলের ম্যাট্রিক্স বা রিলেটেড অপারেশনসগুলো আপনার হয়তো জানার প্রয়োজন নাই। বাট যদি আপনি একটা মডেল ডেভেলপ করতে চান, মেশিন লার্নিং মডেল ডেভেলপ করতে চান, বা একটা ইকুয়েশন ডেভেলপ করতে চান, বা একটা স্ট্যাটিস্টিক্যাল মডেল ডেভেলপ করতে চান, বা এক্সিস্টিং মডেলের উপর কাজ করতে চান, বা রিসার্চ করতে চান, তখন কিন্তু আপনার এই ধরনের ম্যাট্রিক্সের অপারেশনগুলো কিভাবে কাজ করে সেটা আপনাকে জানতে হবে, তখন আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যার কারণে আমরা এই আজকের ক্লাসটা এই জিনিসগুলো নিয়ে একটু ছোটখাটোভাবে ডিসক্রাইব করছি। ম্যাট্রিক্স অপারেশনের মধ্যে প্রথমটা হচ্ছে ট্রান্সপোজ। ট্রান্সপোজটা খুবই কমন, এটা আমরা এক্সেলে করে থাকি। এক্সেলে আমরা প্রায় সময় করে থাকি যে রোগুলোকে আমরা টেনে ব্লক করে কলামের মধ্যে আবার হচ্ছে ঘরগুলোকে সিলেক্ট করে তারপর ইকুয়াল টু সাইন দিয়ে তারপর আমরা বলতে যে ট্রান্সপোজ নামে একটা ফাংশন ইউজ করি। এটা এক্সেলে আছে, তারপর এসকিউএলে আছে, পাওয়ার বিএতে আছে, পাইথনেও আছে। সো এটা কমন একটা অপারেশন, ম্যাথের একটা অপারেশন। তো রো কলামে যাবে, কলাম রোতে আসবে, খুবই সহজ। যদি মনে করেন একটা ম্যাট্রিক্স থাকে 3/5, এটার যদি আমরা ট্রান্সপোজ করি, ট্রান্সপোজটা আমরা খাতায় লিখি হচ্ছে এইভাবে যে এর ট্রান্সপোজ হচ্ছে এর উপরে একটা ওই পাওয়ারের জায়গায় টি বসবে। যখনই কোথাও আপনি দেখবেন যে a টু দি পাওয়ার টি অথবা ABCD সামথিং এর উপর টি, যে কোনো কিছুর উপর টি দেখবেন, তখন বুঝবেন যে ম্যাথমেটিক্যাল কোনো ইকুয়েশন হলে দ্যাট শুড বি এ ট্রান্সপোজ। তো অনেক সময় অনেক বড় ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থাকে, এই ইকুয়েশনের মধ্যে হচ্ছে অনেক লেটার থাকে। তো দেখা যায় যে আমরা ছোটবেলায়, মানে আমি
মানে কিছু জায়গায় হচ্ছে মিমও দেখছি, সেটা হচ্ছে এরকম যে ছোটবেলায় আমরা 2+2 4 শিখতাম, পরে নামতা শিখতাম, পরে ইন্টারে যাওয়ার পরে হচ্ছে আমরা কি করলাম যে কিছু নাম্বার এবং তার সাথে লেটারও চলে আসছে, এবং পরে ভার্সিটি লাইফে ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে দেখলাম যে এখানে কোনো নাম্বার নাই, অল আর লেটার্স, এবং এই লেটার্সগুলো দিয়ে আসলে নাম্বারগুলোর একটা কম্বাইন্ড এক্সপ্রেশন প্রকাশ করা হয়। বুঝতে পারছেন? তো এটা একটা মানে মজার মিম ছিল, আমি এক জায়গায় দেখছিলাম যে ছোটবেলায় আমরা সংখ্যা দিয়ে ম্যাথ করতাম, বড় হয়ে আমরা দেখলাম যে সংখ্যা নাই, ওখানে সব চলে আসছে লেটার, তাও আবার ইংলিশ লেটার না, ইংলিশ লেটারের সাথে গ্রিক লেটারও আছে, ওমেগা টোমেগা দিয়ে আলফা দিয়ে ফাটায় ফেলছে। তো এগুলো আবার যারা রিসার্চার তারা আবার বুঝে, আমরা তো আসলে সবাই রিসার্চ করতে যাচ্ছি না, আমরা জাস্ট একটা কনসেপ্টটা বুঝে রাখতেছি, যদি ইনকেস কখনো কাজে লাগে তখন আমরা এটা অ্যাপ্লাই করব। তো আমাদের ম্যাট্রিক্স অপারেশনে ট্রান্সপোজটা কি দাঁড়াচ্ছে যে 3 × 5 যদি হয় বা 3/5 যদি হয়, এটা ট্রান্সপোজ করলে হবে 5/3, রোটা কলামে যাবে, কলামটা রোতে আসবে। যেমন ধরেন আমি এখানে বললাম এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2 3, উপর হচ্ছে 1 2, তার মানে এটা হচ্ছে 3/2 একটা ম্যাট্রিক্স। যখনই আমি এটাকে ট্রান্সপোজ করব দেন এটা হয়ে যাবে আমার 2/3 একটা ম্যাট্রিক্স, 2টা রো 3টা কলাম। এবং এখানে প্লেসমেন্টটা কিন্তু খুব মানে খুব অ্যাস্থেটিক ওয়েতে করা হয়েছে, খুব সুন্দর একটা ওয়েতে। যেমন ধরেন আপনি যদি কলাম হিসেবে চিন্তা করেন, -1 উপর থেকে নিচে দিকে যাচ্ছে, 7 এবং 1, এটা ডিরেকশন আমি কি বলবো যে উপর থেকে নিচে দিকে যাচ্ছে। যখন আমি এটাকে ট্রান্সপোজ করব তখন এটা হয়ে যাবে বাম থেকে ডানে, -1 7 1। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া কেন আমরা এটা উপরে দিলাম, কারণ এখানে কিন্তু আমরা প্রথম কলাম হিসেবে নিয়েছি, তার মানে উপর থেকে নিচে যখন আমরা নিচে এখানে মানে প্রথম কলাম বাম পাশের, এটাকে যখন আমরা ট্রান্সপোজ করব তখন এটা হয়ে যাবে উপরের কলাম, লেফট সাইড শুড বি কনভার্টেড টু দ্য আপার পজিশন, দ্য মোস্ট হাইয়েস্ট পজিশন। তারপর যদি সেকেন্ড যদি ডান দিকে যাই পরের কলাম, এটা তখন হয়ে যাবে নিচের কলাম। 203 আমরা এভাবে এখন রো আকারে বসাচ্ছি 203। সো দ্যাটস সিম্পল, এভাবে হচ্ছে আমরা এটাকে ট্রান্সপোজ করে থাকি। আরেকটা এক্সাম্পল আছে, যেমন আমি যদি এটা সিঙ্গেল যদি আমি এখানের মধ্যে একটা কলাম ভেক্টর নিই, উপর থেকে 2 4 -2, এটা হয়ে যাবে বাম পাশ থেকে 2 4 -2 এরকম। দেন আমরা আসি হচ্ছে কি ইনভার্স। তো ইনভার্স ম্যাট্রিক্সের ফার্স্ট কন্ডিশন হচ্ছে দিস ম্যাট্রিক্স মাস্ট বি স্কোয়ার, এটা একটা স্কোয়ার শেপ হইতে হবে, তার মানে এটার ডাইমেনশন ভিতরে সেম থাকতে হবে, 2/2 3/3 4/4 এরকম। তো এটাকে আমরা বলতে পারি যে ওই ম্যাট্রিক্স যদি এ হয় তাহলে হচ্ছে n/n, 2/2 3/3 4/5 5/5 এরকম। সো বড় যখন যাব তখন জিনিসগুলো যত বড় যাব তত এগুলো কমপ্লেক্স হওয়া শুরু করবে। সবচেয়ে ছোট এবং বেসিক ফরম্যাট যেটা এটা হচ্ছে 2/2। তো ধরেন আমার কাছে একটা এরকম ম্যাট্রিক্স আছে, আমি এখানে লেটার দিয়ে যদি আমি দেখাই a = a b c d, যখন আমরা এটাকে ইনভার্স করব এবং ইনভার্সের সিম্বল হচ্ছে a⁻⁻1, আমরা নর্মাল ম্যাথে যদি 5 একটা ভ্যালু হয়, এটা যদি আমরা ইনভার্স করি আমরা লিখি হচ্ছে 1/5, আমরা তখন এটাকে বলি হচ্ছে ইনভার্স নর্মাল ম্যাথে। ম্যাট্রিক্স ফরম্যাটে যখন থাকবে তখন এটার ইনভার্স হচ্ছে এরকম যে 2⁻⁻1। তো 2⁻⁻, কিন্তু আমরা এখানেও লিখি 5⁻⁻1 = 1/5, দ্য সেম থিং। এখানে এক্সপ্রেশনটা সেম, কাছাকাছি সেম, বাট ভিতরের ক্যালকুলেশনটা ডিফারেন্ট। সেটা কিরকম, যেহেতু এখানে 1 2 3 4 চারটা ভ্যালু আছে, আমি ফার্স্টে 4টা দাগ এখানের মধ্যে তৈরি করব, এবং এই পাশ থেকে এ এবং ডি এর যে লোকেশন সেটা ইন্টারচেঞ্জ হবে, এ এর জায়গায় ডি বসবে, ডি এর জায়গায় এ বসবে। এই পাশ থেকে যখন আমি দেখব তখন বি এবং সি তার জায়গাতেই থাকবে, বাট তাদের প্রত্যেকের আগে একটা করে ছোট্ট একটা মাইনাস এখানে অ্যাড হবে। আর নিচের যে কি অংশটুকু আছে যেটা আমাদের ডেনোমিনেটরের অংশ, উপরে নিউমিনেটরের অংশ লব, আর নিচে হচ্ছে হরের অংশ কি থাকবে যে এই পাশ থেকে লেফট আপার কর্নার থেকে a × d কে আমরা গুণ করব মাইনাস b × c হবে, তার মানে ad - bc, এবং চারটা জায়গাতেই সেম ভাবে বসবে, ad - bc ad - bc ad - bc এভাবে। এখন যে ফরম্যাটটা আমরা দেখলাম এই ফরম্যাটটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্স, এটার ইনভার্স করলে এইভাবে আমরা ইকুয়েশনটা সাজাই, মানে লেটার দিয়ে আমরা এক্সপ্রেশন এটা দেখাই। এখন আপনি এ বি সি ডি জায়গায় যে কোনো ভ্যালু বসান, যে কোনো চারটা ভ্যালু বসান, ঘুরে ফিরে এই ইকুয়েশনের মধ্যে আপনাকে যেতে হবে। তো আমি যদি বলি = 1 2 3 4, এই ইনভার্স যাচ্ছি, 1 এবং 4 ইন্টারচেঞ্জ করবে, হয়ে যাবে 4 আর এখানে 1 বসবে, 2 এবং 3টা জায়গা মতো থাকবে,
আগে একটা ছোট্ট মাইনাস বসবে, আর এখানে 1 × 4 - 2 × 3 নিচে বসবে 4টা জায়গায়। এখন ক্যালকুলেশন করার পর আপনি যে 4টা ভ্যালু পাবেন, এই 4টা ভ্যালু অ্যাকচুয়ালি আমার অরিজিনাল যে এ ছিল তার ইনভার্স, ম্যাট্রিক্স ইনভার্স, নর্মাল ইনভার্স না, ম্যাট্রিক্স ইনভার্স। ক্লিয়ার এই জায়গাটা? জি ক্লিয়ার। বাকিরা রাসেল, ওমর হামজা, সামিউল, চমক? জি ভাইয়া। Good. আচ্ছা, এখন হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্সটা খুবই একটা বেসিক জিনিস। সেটা হচ্ছে যে আমি যখন একটা ম্যাট্রিক্স নিব এবং তারপর আমি যখন এটাকে একটা ইনভার্স করব, আমি অবশ্যই দুইটা এরকম 2x2 ম্যাট্রিক্স পাবো, যেটা অরিজিনালটা, আর ইনভার্স করার পরে এইরকম একটা ফরম্যাটে পাবো। এখন যদি আমি এ এবং মানে আমার অরিজিনাল ম্যাট্রিক্স আর ইনভার্স ম্যাট্রিক্সকে যদি আমি গুণ করি, যেহেতু এই দুটো ডাইমেনশন সেম, সো এটা নিজেদের মধ্যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হওয়াটা খুবই কমন হবেই। তখন হবে কি, আমি যদি নিজেদের মধ্যে যদি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি, আমি লাস্টলি যেই ফরম্যাটটা পাবো সেটা হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবং আইডেন্টিটি ম্যাট্রিক্সে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ডায়াগোনাল বরাবর সবগুলো 1 বসে, আর অপোজিট সাইডে প্রত্যেকটা ঘরে 0 বসে। তো আমি যদি এটাকে এটা আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার 2x2, তার মানে এটাকে আমরা বলি যে আইডেন্টিটি 2x2, বা সিম্পলি আমরা এটাকে বলি I2। এখন যদি আমরা I3 হয় তাহলে কি হবে, 3x3 হবে, ডায়াগোনাল বরাবর 1 বসবে আর বাকিগুলো 0 বসবে। যদি 4 হয়, যেখানের মধ্যে আছে এটা 3 ক্ষেত্রে, 4 ক্ষেত্রে একই রকম ভাবে ডায়াগোনাল বরাবর 1, বাকি সব ঘরগুলোতে 0। যদি এটা IN হয় তাহলে n সংখ্যক 1 এখানের মধ্যে বসবে আর বাকি অংশটুকু এখানের মধ্যে 0 বসবে। এই হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স, এবং আমরা অনেক জায়গাতে এটা ইউজ করে থাকি ইকুয়েশনের মধ্যে। তো আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে যদি আমি অরিজিনাল ম্যাট্রিক্সটা গুণ করি তাহলে আমি আবার অরিজিনাল ম্যাট্রিক্সটাই পাবো, কারণ আমি যদি এটাকে এই পাশে নিয়ে যাই তাহলে A × A ইনভার্স = I, মানে জাস্ট ডানে বামে যদি সরাই তাহলে আমরা একই জিনিসই পাচ্ছি। ওকে, এখন কথা হচ্ছে এই যে ম্যাট্রিক্সের অপারেশনগুলো করলাম, এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এই ম্যাথগুলো আমার কি লাগবে, কোথায় লাগবে, বা আমার ডেটা সায়েন্সে কেন প্রয়োজন। তো আমরা যখন বিভিন্ন ধরনের ইমেজ ম্যানিপুলেশন, ইমেজ প্রসেসিং এ কাজ করি, কম্পিউটার সায়েন্সে যারা আপনারা আছেন হয়তো জানবেন, বা না জানলেও সমস্যা নাই। বিভিন্ন ধরনের গুগলের পেজ র্যাঙ্ক যে অ্যালগোরিদমগুলো করা হয়, বা ফাইন্যান্সিয়াল মডেলিং এর পোর্টফোলিও অপটিমাইজেশন করা হয়, মেশিন লার্নিং অ্যালগোরিদমে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস PCA করা হয়, বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যেটা আমরা এখন দেখতেছি যে টেক্সট দিয়ে হচ্ছে প্রেডিকশনে কাজ করতেছে, টেক্সট ভেক্টরাইজেশন করতেছে, টেক্সটগুলোকে ভেক্টরাইজেশন করা, ভেক্টরে কনভার্ট করার যখন কাজগুলো করে, তখন ওই ভ্যালুগুলোকে একটা সার্টিন এরকম ম্যাট্রিক্স ফরম্যাটে সাজানোর পরে ওটার ভিতরে ক্যালকুলেশন যখন করে বা বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন যখন করে, ইকুয়েশন যখন তৈরি করা হয়, ওই সকল জায়গায় আমার এই ম্যাট্রিক্স অপারেশনটা তখন প্রয়োজন হয়। নেটওয়ার্ক অ্যানালাইসিস ক্ষেত্রে, বা রিকমেন্ডেশন সিস্টেমের ক্ষেত্রে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং সিমুলেশনের ক্ষেত্রে, কোয়ান্টাম কম্পিউটিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে, জাস্ট আমরা নিজ চোখে হয়তো সরাসরি দেখি না, বা আমরা শুধুমাত্র ডিরেক্ট কোড রান করে যাই বা কোড লিখি, বাট ব্যাক এন্ডে কিন্তু এটার ভিতরে কাজগুলো হয়। আগে একটা সময় ছিল যে এগুলোকে হাতে কলমে করা হতো, বা এগুলোকে একটু মানে আমাদের চোখের সামনে আসতো যে হ্যাঁ দিজ আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং। এখন এত কিছু কম্পিউটারের মানে আমাদের স্ক্রিনের পেছনে হচ্ছে যে আমরা নিজেরা আসলে ধরতে পারি না, জানিও না যে এর ভিতরে আসলে কি ঘটনা ঘটতেছে। তো আপনার হচ্ছে রিসেন্টলি কোয়ান্টাম কম্পিউটিং তো অলরেডি আগে ছিল, এখন আরও নতুন একটা প্রসেসর আসতেছে যেটা আমরা কম্পিউটার কোয়ান্টাম কম্পিউটারের মানে কি সুপার কম্পিউটারে 100 গুণ কাজ কয়েক মিনিটের মধ্যে করে ফেলে, এরকম সামনে অনেক প্রসেসর আসতেছে। রিসেন্টলি মনে হয় এটা গুগল নাকি মাইক্রোসফট আনভেল করলো, আমার ঠিক খেয়াল নাই, মাইক্রোসফট করতে পারে। সো এখন বেসিক্যালি হচ্ছে যে এইগুলোর ভিতরের যেই অপারেশনস বা অন্যান্য কাজগুলো, এগুলোর জন্য আমার ম্যাট্রিক্স অপারেশন হচ্ছে একদম ফান্ডামেন্টাল বেসিক লেভেলে ইউজ করা হয়। তো আপনারা যেটা করবেন, আমার এখানের মধ্যে এই জায়গায় এই স্লাইডটা এই জায়গার মধ্যেই শেষ। তো আপনারা যে কাজটা করবেন, মানে এখানের মধ্যে আপনারা যারা এখানে এনরোল করছেন, আমার জানার মধ্যে এখানে সবাই কম বেশি এনরোল করছেন, কেউ কি আছেন যে এখনো এনরোল করেন নাই? আই এম চমক, আপনি কি এনরোল করছেন? আপনার নামটা আমার কাছে মানে আননোন লাগতেছে। ফজল ভাই, রাসেল ভাই,
আপনাদের সাথে আমার হয়তো মেসেঞ্জারে কথা হয়েছে বা আমাদের টিম থেকে আমাকে জানাইছে যে আপনারা এনরোল করছেন, পেমেন্ট করছেন, সেটা আমাদের নাম্বারে বা আমার নাম্বারে আসছে আর কি, আমাদের একাডেমির নাম্বারে। বাট চমক, আপনি কি জয়েন করছেন বা এনরোল করছেন? আমি এখনো এনরোল করি না, কিন্তু আমি করবো আর কি এনরোল। আচ্ছা, কবে করবেন? এই কালকের মধ্যে করে ফেলবো আর কি। আচ্ছা ঠিক আছে। সামিউল করছেন না? জি ভাই। আচ্ছা ওকে। আপনি কি গুগল ক্লাসরুমের লিংক পাইছেন সামিউল? হ্যাঁ। ওকে ঠিক আছে। তো আর আমাদের 2506-এ আরো অনেকে আছে, প্রায় 7-8 জন 10 জনের মতো আছে যারা হয়তো এনরোল করেন নাই। তা আমরা গত এক সপ্তাহ, তার আগের সপ্তাহ মানে ঈদের আগে থেকে, ঈদের আরো এক সপ্তাহ আগে থেকে আমরা কিন্তু এই গ্রুপ ব্যাচের অ্যানাউন্সমেন্ট করে যাচ্ছি। ঈদের পরেও আমরা করছি এবং আমরা শেষ মুহূর্তে এসে গতকাল, যেটা ছিল আমাদের যে এনরোলমেন্ট ডেডলাইন, শুক্রবার ছিল আর কি, এবং আমরা বলছি যে আমরা আসলে আর এরপরে কাউকে নিব না। বাট তারপরও অনেকে আসতেছেন বা অনেকে বলতেছেন যে জয়েন করবেন, 1-2 দিন সময় চাইছেন, তাদের জন্য আমরা কাল পরশু পর্যন্ত সময় রাখবো। বাট এরপরে আমাদের এই 2506-এ যারা থাকবেন, অতিরিক্ত যারা থাকবেন, তাদেরকে আমরা এখন টেম্পোরারি রিমুভ করে দিব এবং তাদেরকে আমরা সাজেস্ট করব আমাদের কমিউনিটি গ্রুপে জয়েন করে থাকার জন্য। ওখানে থাকলে হবে কি, যে আমরা যে প্রতি 1-2 সপ্তাহ পর পর কিছু কিছু ডেমো ক্লাস নিচ্ছি অথবা বিভিন্ন ফ্রি মেটেরিয়ালস দিচ্ছি বা বিভিন্ন ওয়ার্কশপ নিচ্ছি, এখন কিন্তু এই মুহূর্তে ওয়ার্কশপ চলতেছে। এখন এই মুহূর্তে 9:30টার সময় আমার ক্লাস শুরু হয়েছে, আর প্রতীকের আপনার ওয়ার্কশপ চলতেছে, হাসান ভাইয়ের হচ্ছে আপনার অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্সের ক্লাস চলতেছে আজকে শনিবার দিন। তো সপ্তাহে দেখা যায় প্রতিদিন কারো না কারো 2টা বা 3টা করে মানে একাধিক ব্যাচ রানিং থাকতেছি আমাদের। এখন এই মুহূর্তে আমি যদি একটু রিকল করি, আপনার ডিসেম্বরের ব্যাচ অল্প কিছু ক্লাস বাকি আছে। ডিসেম্বরের 2টা ব্যাচ ছিল, ওই 2টা ব্যাচের মধ্যে একটা শেষ হয়েছে, আরেকটা রমজানের ক্লাস কিছু মিস হয়েছে, যার কারণে এই মাস পর্যন্ত হয়তো যাবে। তো ওই গত বছরের ডিসেম্বরের একটা ব্যাচ, আর এইবার হচ্ছে 250, আপনারা তো 2506 তাই না, তার মানে 6টা ব্যাচ। আর ওদিকে হচ্ছে গত বছরের ডিসেম্বরের একটা ব্যাচ এখনো বাকি আছে, অল্প কিছু ক্লাস বাকি আছে, 7টা ব্যাচ এখন এই মুহূর্তে রানিং। তো আমাদের টোটাল এখানে রানিং মানে কন্টিনিউয়াসলি আমাদের এখানে 6জন মেন্টর একটা পর একটা ব্যাচ এবং কন্টিনিউয়াসলি ক্লাস করাই যাচ্ছেন। আর যেহেতু আমাদের বুট ক্যাম্পটা মোটামুটি 5 মাসের একটা বড় লম্বা জার্নি, তো দেখা যায় যে আপনার সব প্রতি মাসেই 5টা 6টা করে, আপনি যেই মাসে আপনি বছরের, আমাদের গত 4 বছরের হিসাবে যদি আপনি চিন্তা করেন, যেই মাসে আপনি যদি পিক করেন র্যান্ডমলি চোখ বন্ধ করে পিক করেন, দেখবেন যে ওই মাসে আপনার 4-5টা ব্যাচ চলতেছে। তো আমাদের রমজানে কিন্তু আমরা কোনো ব্যাচ অফার করি না, তখন আমাদের কিছু রেকর্ড কোর্সের একটা অফার ছিল আর কি, যেটা আমরা প্রতি বছরে একবার মাত্র অফার করে থাকি। এবারটা শেষ হয়ে গেছে। আর ঈদ উপলক্ষে 2টা অফার করা হয়েছে, বিআই অ্যানালিস্ট, যেখানে মোটামুটি প্রায় 17-18 জনের মতো ভর্তি হয়েছে। আপনাদের ব্যাচেও এখন পর্যন্ত মনে হয় 10 জন না 9 জন ভর্তি হয়েছে। আপনাদের ব্যাচটা এখনো ফুলফিল হয় না, যার কারণে আমরা এখনো কিছু এনরোলমেন্ট নিচ্ছি। আমরা স্ট্যান্ডার্ড 15-16 জন 17 জনের বেশি নিই না, কারণ আমরা ওই একদম পার্সোনালাইজড একটা লার্নিং এনভায়রনমেন্ট রাখতে চাই, যে ক্লাস হবে, একটু পর পর আপনাকে জিজ্ঞাসা করব, আপনি আনসার দিবেন, প্রবলেম হবে আপনার, সাথে সাথে সলভ করে দিব, আপনার ক্লাসের পড়া ক্লাসই হয়ে যাবে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু আমাদের এই লেকচারটা আমরা আজকে এখানে শেষ করতেছি, আমরা নেক্সট লেকচারটা আমরা একটু ফ্রেশভাবে শুরু করব, হুইচ মিনস ওইটা আমরা একদম 9:30 থেকে শুরু করব, তাহলে স্মুথলি যাওয়া যাবে। নাহলে আজকে কিছুক্ষণ করে ব্রেক দিলে আবার সমস্যা, কারণ আমাদের পরের টপিকটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স। এবং স্ট্যাটিস্টিক্সের কনসেপ্টটা একদম আমি যেভাবে শিখাই আর কি, যেভাবে বুঝাই, আমার ওয়েতে যখন শিখাই, একদম শুরু থেকে ভেঙে 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 শেখাতে হয়, যার কারণে একটু ক্লাসের টাইমটা একটু আর্লি হলে ভালো। এই 10:30 11:30টায় ওই স্লাইডটা আসলে ধরা উচিত না, এই কারণে আজকে আর ধরবো না। আপনারা যে কাজটা করবেন, আপনাদের অলরেডি গুগল ক্লাসরুমে এই লেকচার শিটগুলো দেওয়া হয়েছে। আর প্রথম লেকচার শিটে দেখবেন লাস্টের দিকে সেলফ লার্নিং একটা অপশন আছে। আপনারা করবেন কি, আপনাদের বাসার যদি ছোট ভাই বোন বা ধরেন থাকে না ভাগনা ভাগ্নি থাকে, ক্লাস 7 8 9-এ পড়ে বা পরীক্ষা দিবে, এবার এসএসসি পরীক্ষা দিবে, তাদের ম্যাথ বইগুলো একটু নেবেন। ওখান থেকে ফাংশন, স্লপ, ট্যানজেন্ট লাইন, হ্যাঁ, ইংলিশ যদি বই হয়, ইংলিশ ম্যাথের বই হয়, ইংলিশ ভার্সন, তাহলে তো আরও ভালো, ওগুলো একটু রিভিউ করবেন। পার্শিয়াল ডেরিভেটিভস মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন, এগুলো একটু দেখবেন।
নট নেসেসারি যে আপনাদের এটা শিখতেই হবে, বাট দেখে রাখতে ভালো। ডিফারেন্সিয়েশনের ইনডেপথে যাওয়া দরকার নেই, জাস্ট বেসিক অপারেশনসটা জানবেন। আর যেটা বললাম যে ছোটোবেলার যে ম্যাথ বই আছে ছোটো ক্লাসে 7, 8, 9, ওখান থেকে ফাংশন, ডোমিন, বেসিক জিওমেট্রি, ওই যে আমরা যে আপনার বাংলার যে কয়েকটাই আছে আপনার কি যেন বলে প্রতিস্থাপন, অপনয়ন পদ্ধতি, তারপর জিওমেট্রিতে বিভিন্ন ধরনের প্লট করা, তারপর ফাংশন এফএক্সের যে কাজগুলো আমরা দেখছি। মানে আমাদের ডেটা সায়েন্সের যে স্ট্যাটিস্টিক্সের পোর্শন বা আমাদের ডেটা অ্যানালাইসিসের যে নলেজ, এইটা কিন্তু মূল ফান্ডামেন্টাল একদম। আমি সবসময় বলি, আমি বিভিন্ন ধরনের পডকাস্টে অথবা বিভিন্ন ধরনের যেখানে যাই আমি কোনো ওয়েবিনার বা সেমিনারে সবসময় বলি যে দেখেন ডেটা সায়েন্স কিন্তু এটা কোনো ধরনের কোনো একটা গাইবি কোনো সাবজেক্ট না যে আকাশ থেকে পড়ছে আমরা সবাই এটা মানে বুঝতেছি না, তা না। আমরা ছোটোবেলায় যে ম্যাথগুলো পড়ে আসছি সেটারই একটা একটু রবারের মতো টেনে একটা বড় ভার্সন করছে, মানে একটু অ্যাডাল্ট ভার্সন করছে, ঠিক আছে, আমাদের লেভেলের বুঝার যে একটা ভার্সন তৈরি করছে। সো যে যেই প্রান্ত থেকে আসুক না কেন, যে যে ডোমেন থেকে আসুক না কেন, এইখানে ডেটা সায়েন্সে ক্যারিয়ার করার একটা সুবর্ণ সুযোগ আছে। আগে কিন্তু এই জিনিসটা ছিল না। আপনি যদি আজ থেকে 10-15 বছর আগে চিন্তা করেন, আমি এটা এই কথাগুলো কিন্তু ফজলুল ভাই আপনি হয়তো রিকল করতে পারবেন। আমি গত সপ্তাহে কিন্তু ঠিক এই শনিবার দিন ওরিয়েন্টেশন ক্লাসে বলছিলাম, তাই না ভাই, মনে আছে আপনার? জি জি জি। যে আগে কিন্তু 10-15 বছর আগে কিন্তু এরকম কোনো অপশন ছিল না যে কেউ ফিজিক্স থেকে পড়ছে সে এখন হচ্ছে বিবিএতে বা ব্যাংকে কাজ করবে, তার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে বা তার জন্য নতুন কিছু শিখতে হবে। বা ধরেন একজন ডক্টর, তাকে এখন ফিজিক্সে বা কেমিস্ট্রির বা ধরেন আপনার অন্য কোনো একটা সেক্টর, ডিফারেন্ট কোনো একটা সেক্টরে যেতে হচ্ছে এবং তার জন্য প্রবলেম হচ্ছে জব করাটা। ডেটা সায়েন্সের ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যে কোনো জায়গা থেকে, যে কোনো একটা এরিয়া থেকে আপনি ইউ ক্যান পিক সামথিং। আপনি মানে একদম যত উইয়ার্ড, যত রেয়ার আপনার ক্যারিয়ার ট্র্যাক আছে অথবা সাবজেক্ট আছে, আপনি যে কোনো একটা পিক করেন, পিক করে গুগলে সার্চ করেন, চ্যাট জিপিটি দেন, চ্যাট জিপিটি আপনাকে কোনো না কোনোভাবে ডেটা সায়েন্সের সাথে কানেকশন খুঁজে বের করে দেখাবে। মানে এমন না যে সে জোর করে দেখাচ্ছে, আসলেই আছে, আসলেই আছে। যেমন আমি হচ্ছে রিসেন্টলি ওই দিন একটা দেখতেছিলাম, যেটা হচ্ছে আমি শেয়ার করছি আমার প্রোফাইল থেকে। সেটা হচ্ছে কি যেন এরকম যে মানে চ্যাট জিপিটির একটা অ্যাডভান্স অ্যাপ্লিকেশন আমরা দেখতেছিলাম যে একজন গাড়ি চালক, মানে তার গাড়ি আছে নিজের, তো তার বিভিন্ন পার্টস হচ্ছে এরকম নষ্ট হয়ে গেছে, ভিতরে ফ্লাই হুইল হয়তো ভেঙে গেছে, মেকানিকে গেছে মেকানিক তাকে প্রায় 40-50 হাজার টাকার একটা মানে লিস্ট ধরাই দিছে যে আপনার এগুলো 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 নষ্ট হয়েছে, ঠিক করতে হবে। সে করছে কি, বাসায় আসছে, গাড়ির প্রত্যেকটা পার্টস খুলছে, ছবি তুলছে, চ্যাট জিপিটি দিছে যে তুমি বলো তো এটা আসলে কি অবস্থায় আছে। চ্যাট জিপিটি প্রত্যেকটা ছবি অ্যানালাইসিস করে এমনভাবে তার রেসপন্স দিছে এবং ওটার উপর বেস করে সে তার গাড়ি ঠিক করছে। জাস্ট কয়েকটা জিনিস পার্টস নিজে কিনে আনছে, কিনে এনে লাগাইছে এবং 5 থেকে 6 হাজার টাকার মধ্যে তার কাজ শেষ। যেখানে একটা গাড়ির মেকানিক তাকে চার্জ করছে এই সব কিছু মিলে হাবিজাবি প্লাস তার 440 থেকে 50 হাজার টাকা। দেখেন কোথায় দুনিয়া চলে গেছে, যে এখন জাস্ট আমরা চ্যাট জিপিটি, ডিপসিকে একটা ছবি দিয়ে তারা এটা অ্যানালাইসিস করে, কারণ যেভাবে তাদেরকে শেখানো হয়েছে, এগুলো তো আসলে সফটওয়্যার এমনি এমনি হঠাৎভাবে কাজ করে না, কাজ করে কিভাবে শেখানোর ভিত্তিতে। এই যে আমি আপনাদেরকে বিভিন্ন এক্সাম্পল দিয়ে জিনিসগুলো বোঝাচ্ছি বা বিভিন্ন উদাহরণ দিচ্ছি বা অন্য ইয়াগুলো বলতেছি, আপনার মাথায় গেঁথে যাচ্ছে, কিছুটা হলেও গেঁথে যাচ্ছে। আমার হয়তো 10টা কথা গেঁথে যাচ্ছে না, 5টা কথা হয়তো মাথায় হিট করতেছে বা ক্লিক করতেছে যে আচ্ছা আসলে তো এরকম। আপনি যদি এটা নিয়ে আরেকটু ঘাটাঘাটি করেন আপনি আরও জিনিসটা জানবেন। তো ডেটা সায়েন্সের বিষয়টা হচ্ছে যে ডেটাকে আমরা বিজ্ঞানে ইউজ করছি, যদি আমি এটা সহজ বাংলা ভাষায় বলি। এখন এই ডেটাগুলোকে বিজ্ঞানে ইউজ করার ওয়েটা কি, তাকে ওই একটা মেশিন, একটা সিস্টেমকে বারবার কিছু ডেটা দিয়ে তাকে শেখানো। আমরা যেমন বাসায় ছোট বাচ্চা যখন থাকে, বাচ্চা একদমই ছোট, হামাগুড়ি দিচ্ছে, দাঁড়াতে পারতেছে না, আমাদের করি কি যে দুই হাতের আঙ্গুল ধরে হচ্ছে এক পা হাঁটি হাঁটি পাপা করে একটু শেখাই। সে কিন্তু দেখতে দেখতে শিখে যে আচ্ছা এই পায়ের পরে ডান পায়ের পরে বাম পা ফেলতে হয়, ব্যালেন্স রাখতে হয়। দেখেন প্রত্যেক জিনিসই কিন্তু আমরা ছোটবেলায় আমাদের বাবা মা আমাদেরকে শিখাইছে, আস্তে 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 শিখাইছে যে হ্যাঁ ভাত খেতে গেলে মুখের মধ্যে রাখা যাবে না, চাবাইতে হবে, হাঁটতে গেলে আমরা উষ্টা খায় পড়ে যাই, তখন আবার আমাদেরকে শেখায়। এরকম বারবার প্র্যাকটিস করতে করতে আমরা একটু একটু করে বড় হই। তারপরে কি হয় যে আমরা কিছু লেটার শিখি, তারপর বাংলা বর্ণমালা শিখি, সেখান থেকে শব্দ বানানো শিখি, সেখান থেকে ব্যাকরণ শিখি, গ্রামার শিখি এবং বাক্য বানানো শিখি।
তো দেখেন যখনই আমরা শিখতেছি তখন আমরা একই জিনিস বারবার 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 পড়তে 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 একটা অভ্যাস হয়ে গেছে আমাদের মধ্যে বা আমাদের মাথায় চলে আসছে, ওই প্যাটার্নটা ধরে ফেলছি যে পরীক্ষায় এই ধরনের কোনো প্রশ্ন আসলে আমি এই উত্তরটা দেব। এটাও কিন্তু আমার মাথায় একটা প্যাটার্ন কাজ করতেছে, তাই না? তো এখানেও কিন্তু বিষয়টা তাই। আমি যদি একটা রোবটের কথায় যদি চিন্তা করি, আমি যদি একটা রোবটকে বলি যে তুমি আমার পাশের রুম থেকে টেবিল থেকে একটা গ্লাস নিবা, জগের মধ্যে পানি ঢালবা, তারপর আসবা। সবার আগে কিন্তু রোবটকে আমার বুঝাইতে হবে আমার বাসার লেআউটটা কোথায় কিরকম, কোথায় গেলে তুমি আটকাবা না, ধাক্কা খাওয়া না, ডানে কতটুক যাবা, বামে কতটুক যাবা। তাকে বারবার শিখাইতে হবে, সে কয়েকবার যাবে, ভুল করবে, আবার শিখাইতে হবে। লেআউট ছবি তুলে তাকে শিখাইতে হবে যে তুমি এখানের পর এইটা এর লোকেশন দেখাইতে হবে। সে ওইভাবে কি করবে, ট্র্যাক করবে, ট্র্যাক করে করে আগাবে। এটা তো আর একদিনে হচ্ছে না, বারবার 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 প্র্যাকটিস করতে করতে হচ্ছে। এই প্র্যাকটিসের জিনিসটাই কিন্তু আমরা কি করি, একটা মেশিনকে, একটা সিস্টেমকে বারবার বিভিন্ন ইনফরমেশন দিয়ে ফিড করি। বারবার বারবার আমরা ছবি দিচ্ছি, সাউন্ড দিচ্ছি, ভয়েস দিচ্ছি, আমরা বিভিন্ন ধরনের ডেটা দিচ্ছি, রো কলাম অনুযায়ী আমরা ভ্যালু বোঝাচ্ছি, দিয়ে 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 তাকে বলতেছি যে হ্যাঁ এটা হলে এরকম হবে, এটা হলে এরকম হবে। তারপর আমরা তাকে জিজ্ঞাসা করি মেশিনটাকে ট্রেন করার পরে, যাচ্ছে এবার বলো তো যে এরকম এরকম সিচুয়েশনে তুমি কি করবা। তখন দেখা যায় যে সে ওই ট্রেন করার ডেটা থেকে অ্যানালাইসিস করে সে বলবে যে এরকম করা উচিত। যেটা আমরা এখন এই মুহূর্তে জাস্ট সারফেস লেভেলে চ্যাট জিপিটির কাছ থেকে পাচ্ছি। চ্যাট জিপি মানে স্যাম অল্টম্যান কিন্তু বলছে, গত বছরই বলছে যে, না স্যাম অল্টম্যান না, সরি ইলন মাস্ক বলছে যে ওদের মানে গ্রক গ্রক রিলিজ দেওয়ার আগে বলছিল একটা কথা, আমার মনে আছে, আমি টুইটারে দেখছিলাম। সে বলছে যে পৃথিবীতে যত ধরনের ডেটা আছে আমরা সব কিছু দিয়ে দিছি, এখন আর কোনো ডেটা এই মুহূর্তে বাকি নেই। আগামীকাল ডেটা যেটা তৈরি হবে সেটা নতুন ডেটা, বাট এখন পর্যন্ত সব ডেটা আমাদের দেওয়া হয়ে গেছে সিস্টেমকে। সিস্টেমকে এত এত ডেটা দিতে গিয়ে সিস্টেম ওটা হচ্ছে শিখতে শিখতে শিখতেছে, এখন সে ওই শিখার উপর বেস করে হচ্ছে আনসার দিচ্ছে। আপনারা মার্ভেলের মুভি দেখছেন, মানে মার্ভেলের মুভি দেখার কিনা আমি জানি না, আপনারা ওই এজ অফ আল্ট্রন দেখছেন মনে হয়। আল্ট্রন কিভাবে তৈরি হয়েছে, আল্ট্রনের কনসেপ্টটা কিন্তু এইরকমই। আল্ট্রন হচ্ছে একটা এআই। তো যেটা ছিল আয়রন ম্যানের জার্ভিস, জার্ভিসকে আয়রন ম্যান মানুষের ভালো কাজে, পজিটিভ কাজ হচ্ছে তাকে শেখাইছে। কিন্তু ওখানে কিন্তু কিছু ডায়লগ ছিল, আমার ঠিক মনে নাই, মানে কনসেপ্টটা ছিল এরকম যে আয়রন ম্যান হচ্ছে জার্ভিসকে সবই শিখাইছে, কিন্তু যেগুলো খারাপ সেগুলোকে ইগনোর করা শিখাইছে। বাট আল্ট্রন যেটা করছে যে এই যে যুদ্ধ হয়েছে, ওয়ার্ল্ড ওয়ার 2, মানুষজন মারা গেছে, না খায় মরছে বা দুর্ভিক্ষ হয়েছে, এগুলো কার জন্য হয়েছে? মানুষের জন্য হয়েছে। মানুষ এই পৃথিবীটাকে এরকমভাবে সুন্দর মানে সবুজ পৃথিবী এখন কোলাহল করছে। এইগুলো তাকে লজিক দিয়ে তখন আল্ট্রনের কনসেপ্টে তখন অটোমেটিক্যালি তৈরি হয়েছে যে মানুষ তো খারাপ। তো ইটস অল অ্যাবাউট কন্ট্রোল। আল্ট্রনের উপরে আয়রন ম্যানের কন্ট্রোল ছিল না, ওটা তখন ইনস্ট্যান্টলি ওই সময় জেনারেট হয়েছে এবং ওই সময় সব অবাক হয়ে গেছে। আপনারা মনে করতে পারেন কিনা ওই সময় সিনটা ব্রুস ব্যানার পাশে ছিল, সেও বুঝতেছে না যে আসলে কি হচ্ছে। দুইটা এআই নিজেদের মধ্যে কথা বলতেছে এবং একজন একজন থেকে ইনফরমেশন শেয়ার করতেছে। ওখান থেকে জার্ভিস যেটা আছে, জার্ভিস থেকে আপনার ওই ডেটা সব নিয়ে নেয়, ডেটা নিয়ে নেয়, নিয়ে হচ্ছে তারপরে হচ্ছে ওখান থেকে সে খারাপগুলো সে অ্যানালাইজ করে যে কেন এগুলো হচ্ছে, এগুলো পিছনে কারণ কি। তখন গিয়ে আল্ট্রন তৈরি হয় এবং ওই সময় হচ্ছে আয়রন ম্যান হচ্ছে যে জাস্ট এই ধরনের একটা ইনস্ট্যান্ট বিপদ থেকে বাঁচার জন্য ওই যে আছে না, কি যেন বলে এটাকে, ভিশন। ভিশন তৈরি হয়। ভিশন কিন্তু তৈরি হতো না, ভিশন তৈরি করা হয়েছিল ওই সময় ইনস্ট্যান্টলি, যে লজিক্যালি হচ্ছে আয়রন ইয়াকে আল্ট্রনকে থামানোর জন্য। এবং আল্ট্রন তখন হচ্ছে গিয়ে মানে সামহাও হচ্ছে সেই ভিশনকে তৈরি করার জন্য ইনিশিয়েটিভ নেয়, বাট আল্ট্রন যে উদ্দেশ্যে ভিশনকে তৈরি করছিল সেটা আর পুরোপুরি সফল হয় নাই, বিকজ ভিশন তৈরি করার সময় যে এআই এর কনসেপ্ট বা এআই মডেলটা ওখানের মধ্যে ছিল ওইটা অ্যাকচুয়ালি ছিল জার্ভিসের, আয়রন ম্যানের দেওয়া জার্ভিসের। যার কারণে ভিশন ওইভাবে নেগেটিভভাবে তৈরি হয় না, পজিটিভভাবে তৈরি হয়েছে এবং হওয়ার পরে তার মাইন্ড কন্ট্রোলটা পজিটিভভাবে কাজ করছে এবং সেই পরবর্তীতে কিন্তু আল্ট্রনের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করছে বা যুদ্ধ করছে, আমরা যেটা অ্যাকশন মুভিতে দেখছি। তো খেয়াল করে দেখেন এটা হচ্ছে কন্ট্রোলের উপরে পুরোপুরি। আমরা যদি এখন কন্ট্রোল, আমরা তো বুঝতেছি না আসলে দুনিয়া কই যাচ্ছে, কিন্তু আলটিমেটলি সামনে কি হবে এখনো বলা যাচ্ছে না। অনেকে এখনো অলরেডি বলা শুরু করছে যে এত বেশি পরিমাণ নির্ভর হওয়া ঠিক না, একটা সময় গিয়ে মানে ব্যাকফায়ার করতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে যে কে শোনে কার কথা। এইটার খারাপ জিনিস স্যাম অল্টম্যানও জানে, আপনার ইলন মাস্কও জানে, বা আপনার
ডিপসিকের যে আছে কি যেন নাম, সেও জানে। এরা কিন্তু বেকুব না, এরা জানে যে এটা খারাপ দিক কি হতে পারে, বাট দে আর অল ইউজিং দিস টু মেক মাচ মোর মানি। টাকা বিজনেসের উপরে এমনভাবে মানে এখানে তারা ইনভলভ হয়ে গেছে যে এটার আলটিমেট যে ফিউচারে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে ওইটা ওরা জানার পরও হচ্ছে থামতেছে না। এগুলো অনেকে বলতেছে যে না, একটা জায়গায় গিয়ে থামা উচিত, এই পর্যন্ত রেখে তুমি তাকে থামায় দাও, জাস্ট থাকে তুমি একটা হেল্পফুল একটা টুল হিসেবে কাজে লাগাও, এর বেশি পাওয়ার দিও না। এগুলো নিয়ে অনেক ডিবেট হয়, আপনারা যদি মাঝে মধ্যে দেখবেন একটু ঘাটাঘাটি করবেন নিউজে। হ্যাঁ, টুইটারে বেশি হয়, ফেসবুকে এগুলো নিয়ে কথাবার্তা হয় না। ফেসবুকে আমরা যেটা ইউজ করি, আমরা আমাদের সারাউন্ডিং এর ক্ষেত্রে ফেসবুক আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ফখরুল আলম সাহেবের নির্বাচন নিয়ে কথাবার্তা, কিছু হলেই নির্বাচন তাও। বাট আপনি যদি একটু টুইটার দেখেন, আমি আপনাকে বলবো যে আপনারা যারা আছেন ফেসবুকটা কম ইউজ করে টুইটারের দিকে তাকাবেন, অথবা আপনার এক্স আর কি। হ্যাঁ, আরও অন্যান্য যে মানে ওরা ওরা যেগুলো ইউজ করে আর কি, ওই ওই সকল টেকনোলজি রিলেটেড কিছু নিউজ পোর্টালগুলো আপনারা ফলো করবেন। ফেসবুক না ইউজ করে আধা ঘন্টা আপনি ওইগুলো ফলো করবেন, আপনি দেখবেন যে কিছু আপডেট নিউজ পাবেন। আচ্ছা, তো আমাদের আসলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করব। আপনারা এই কাজগুলো করবেন। হ্যাঁ, ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স, আইজেন ভ্যালু, আইজেন ভেক্টর, এটা এই মুহূর্তে এখন দরকার নেই, আপনাদের উপর মাথার উপর প্রেশার পড়ে যাবে, অনেক কিছু বুঝবেন না। এটা হচ্ছে ওই পিসিএ করার সময় মাহবুব যখন ক্লাস নেবে তখন এই টপিকটা বুঝাবে। ডাইমেনশনালিটি রিডাকশনের জন্য ইউজ হয় না পিসিএ, রাইট, ওই জায়গায় আপনার আইজেন ভ্যালু, আইজেন ভেক্টরের কাজ আছে, মানে ক্যালকুলেশনে। যে এমনি ঘাটাঘাটি করছি। হ্যাঁ, তো এই তো আপনি আরো দ্রুত ধরতে পারবেন। আর রেফারেন্স হিসেবে যেটা করবেন, আমি প্রত্যেকটা আমার স্লাইড পড়ানোর পরে আমি বিভিন্ন রেফারেন্স আপনাদেরকে দিই। সেটা হচ্ছে গিলবার্ট স্ট্র্যাং এর একটা বই আছে ইন্ট্রোডাকশন টু লিনিয়ার অ্যালজেব্রা, ওটার চ্যাপ্টার 1-2 পড়বেন ভালো করে। হ্যাঁ, আর কার্ল ডি মেয়ারের একটা বই আছে ম্যাট্রিক্স অ্যানালাইসিস এন্ড অ্যাপ্লাই লিনিয়ার অ্যালজেব্রা, চ্যাপ্টার 3। সো স্ট্যাটিস্টিক্সের বইয়ের লিস্ট মনে হয় আমি মানে একটা ড্রাইভ আছে আমার কাছে, আমি মনে হয় গুগল ক্লাসরুমে এখন দিই নাই, আমি একটু খুঁজে আপনাদেরকে দিয়ে দিব। আর এই বইগুলো আসলে খুবই অ্যাভেলেবেল, অনলাইনে পাওয়া যায়, বা আপনি হচ্ছে লিপজেনের দেখতে পারেন। লিপজেন হচ্ছে আপনাকে আমি দেখাই, আমি জানি না আপনার লিপজেন ইউজ করছেন কিনা, আমি আপনাকে একটু ডেমো দিই। লিপজেনের দুনিয়ায় সব কিছু আপনি পাবেন। হ্যাঁ, এটা কি আসছে এখানের মধ্যে? আচ্ছা, লিপজেনে যেটা করবেন যে libgen.is, অনেকগুলো এখানের মধ্যে এক্সটেনশন আছে। এটা হচ্ছে লাইব্রেরি জেনেসিসের সংক্ষেপ লিপজেন। এখানে আপনি হচ্ছে জাস্ট সার্চ করবেন। এখন ধরেন আমি এইটার কথাই সার্চ করি আর কি, গিলবার্ট স্ট্র্যাং, ধরেন আমি বললাম যে গিলবার্ট স্ট্র্যাং। আপনি যেটা করবেন এখানে গিয়ে, এতগুলো কেন, এটা গিলবার্ট স্ট্র্যাং সার্চ করলে এখানে অনেকগুলো জিনিস পাবেন, এবং দেখেন আপনি দেখেন প্রথমেই আছে লিনিয়ার অ্যালজেব্রা এন্ড ইটস অ্যাপ্লিকেশন, খুব সম্ভবত ইন্ট্রোডাকশন টু লিনিয়ার অ্যালজেব্রা। ওকে, তাহলে এটা আরেকটা বই, এই যে গিলবার্ট স্ট্র্যাং ইন্ট্রোডাকশন টু লিনিয়ার অ্যালজেব্রা, 78 পেজের 500 কেবি। জাস্ট এটা ক্লিক করবেন, নেক্সট পেজে যাবেন, দেখবেন যে এখানে কয়েকটা মানে ডাউনলোড করার লিঙ্ক পাবেন, ঠিক আছে, টরেন্ট লিঙ্ক বা ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক পাবেন, আপনি যে কোনো একটা ইউজ করতে পারবেন। তাই তো এই যে এখানে হচ্ছে বাম পাশে বইয়ের ফ্রন্ট পেজ দেওয়া আছে, বইয়ের নাম, টাইটেল, অথরের নাম দেওয়া আছে, ভার্সন দেওয়া আছে, কত পেজের, কবে রিলিজ পাইছিল সেটা দেওয়া আছে, সফট কপি সাইজটাও দেওয়া আছে। সো লেটস সে আমি যদি প্রথম লিঙ্কটাতে ক্লিক করি, প্রথম লিঙ্কটাতে ক্লিক করার পরে এখানে আসবে গেট, অথবা আপনি যদি টরেন্ট থাকে আপনার পিসিতে, আপনি এখান থেকে টর মিরর আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। আপনি যদি গেটে ক্লিক করেন তাহলে একটু ওয়েট করবেন, এই দেখেন অটোমেটিক্যালি কিন্তু পিডিএফ ডাউনলোড হয়ে গেছে। তো আপনি যা মন চায় আপনি, আমি মানে গত আমার 10-12 বছরের এই লাইব্রেরি জেনেসিস ইউজার এক্সপিরিয়েন্স থেকে আমি যদি বলি, আমি হয়তো 91% বা লেস দেন 1% কোনো একটা সোর্স হয়তো আমি বই বা কোনো একটা জায়গা হয়তো আমি খুঁজে পাই নাই, বাট বাকি সব আমি খুঁজে পাইছি। দেখেন জাস্ট এখানে গেটে ক্লিক করলে আপনি যদি এটা ওপেন করেন, এই যে, এবং আমি এটার চ্যাপ্টার 1-2 কথা বলছি তাই না, চ্যাপ্টার 1-2। আচ্ছা, এটা কি বের করছি আমি, ও সরি, আমি তো তাড়াহুড়া করে আমি খেয়াল করি না, এটা হচ্ছে ম্যানুয়াল ফর ইনস্ট্রাক্টরস, এটা হচ্ছে আপনার মানে আনসার শিট। সরি সরি সরি, একটু
একটু দেখি আমি হচ্ছে ইন্ট্রোডাকশন টু লিনিয়ার অলজেব্রা, এটা তো সলিউশন ম্যানুয়াল আছে অবশ্যই এখানের মধ্যে আছে। এক কাজ করি আমি পুরোটার নাম সার্চ করলেই তো হয়, ইন্ট্রোডাকশন টু লিনিয়ার অলজেব্রা। আপনারা এটা করেও করতে পারেন, জাস্ট স্পেস এবার সার্চ করেন। ওকে, এটা পাচ্ছি এখানের মধ্যে ওয়েসলি ক্যামব্রিজ পাবলিকেশন, ফাইন। যাবেন এখান থেকে ক্লিক করবেন, ফার্স্ট লিঙ্কে যেতে পারেন। ফার্স্ট লিঙ্ক কাজ না করে সেকেন্ড লিঙ্ক, সেকেন্ড না করলে থার্ড লিঙ্ক, একটা না কাজ করবেই। আপনি গেটে ক্লিক করবেন, এই যে এখন ডাউনলোড হচ্ছে। এটা আবার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আপনি এটা DJVU ফরম্যাট। তো ডাউনলোড করার সময় একটু খেয়াল করবেন যে PDF ফরম্যাট আছে কিনা। যেমন এখানে হচ্ছে এখানে বলছে DJVU, দেখছেন আমি এটা খেয়াল করিনি। তার নিচে সেম বই, এটা হচ্ছে PDF ফরম্যাট। মানে আপনার সাথে কথা বলতেছি আর কাজ করতেছি তো এই কারণে অনেকগুলো চেক করে নেই। মানে ডাউনলোড করার আগে এই জিনিসগুলো চেক করে নেবেন একটু। এই ভুলের কারণে দুইটা মানে ফাইল এক্সট্রা এখানের মধ্যে অ্যাড হলো। আচ্ছা একটু দেখি এখানের মধ্যে, আমি একটু ব্যাক করি। 52 MB, এই যে এক্সটেনশন হচ্ছে PDF এক্সটেনশন। ওকে, তাহলে এটা ডাউনলোড করা যায়। আগের দুইটা ভুলে ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা এইটা তো এখনো হয় না, এটাকে বাদ দিয়ে দিই। এখানে দেখেন PDF 52 MB, তো সময় লাগবে আর কি, আমি পজ দিয়ে রাখলাম। আর আশা করি আপনারা বুঝতে পারছেন আইডিয়াটা, তাই না? হ্যালো, জি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। তো এইটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে যেটা করব, ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স, টাইপস অফ ভেরিয়েবল, স্কেলস অফ মেজারমেন্ট, গ্রুপ আনগ্রুপ ডেটা, এই যেগুলোর মধ্যে আমরা ছোটবেলায় অনেক জিনিস আমরা রিপিট করব নেক্সট ক্লাসে। তো প্রথম 2-3টা ক্লাস কিন্তু এরকমই যাবে, দেন আমরা একটু আসল জিনিসে হাত দিব। তো আচ্ছা এটা তো না। তো যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আজকের ক্লাস নিয়ে, আমাকে কোশ্চেন করতে পারেন। ক্লাস মোটামুটি বুঝছেন তো? জি। রাসেল, ওমর হামজা, শুনতে পাচ্ছেন? আপনি কিছু বলছেন? আচ্ছা, আপনি একটু মাইক্রোফোন গুলো একটু চেষ্টা করবেন অ্যাক্টিভ রাখার, কারণ লিংক পাই নাই। ওমর হামজা, আচ্ছা আপনি কি পেমেন্ট করছিলেন? মানে যদি করে থাকেন তাহলে একটু কষ্ট করে আমাদের পেজে একটু, আচ্ছা আপনি পেমেন্ট যেহেতু করছেন এটা অবশ্যই আমার নাম্বারই আসছে, আপনি তো আমাকে নক করেন তো। আমি কি আপনাকে ওই পেমেন্টের কনফার্মেশন SMS-টা পাঠাইছিলাম? হ্যালো, পেমেন্টের কনফার্মেশন SMS-টা আপনাকে সরাসরি, লেট মি চেক। আচ্ছা ঠিক আছে, চেক করে দেখেন, হোয়াটসঅ্যাপেই আপনাকে দিছি হয়তো। মানে যেই পেমেন্ট করে সাথে সাথে হচ্ছে আমি SMS-টা কপি করে আপনাদেরকে দিয়ে দিই, যিনি পেমেন্ট করেন। তখন ওখান থেকে আমাদের জন্য সুবিধা হয়, আমরা আপনার স্টুডেন্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি। আশা করি আপনাদের কাছে দিচ্ছি, বাট যদি না হয়ে থাকে আপনি একটু কষ্ট করে আমাকে একটু জানান যে আপনি কবে পেমেন্ট করছেন, কোন নাম্বার থেকে করছেন। আমি তাহলে একটু ফোন থেকে চেক করে নিব, প্রবলেম হবে না। টাকা অবশ্যই হয়তো আসছে, বাট হয়তো অনেকগুলো একসাথে আসে, তো দেখা যায় যে গত এক সপ্তাহে বি অ্যানালিস্ট আপনাদের ব্যাচে অনেকগুলো পেমেন্ট আসছে, মিস হইলে হইতে পারে, সব সমস্যা নাই। একটু কনফার্ম করবেন, আমরা লিঙ্ক দিয়ে দিব। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। হ্যাঁ, ওমর হামজা ভাই আমাকে একটু আলাদাভাবে নক করেন। আমাদের নেক্সট ক্লাস তাহলে হবে মঙ্গলবার দিন। আজকের ভিডিওটা এটা ওপেন থাকলো, এটা সবাই অ্যাক্সেস করতে পারছে, সেটা সমস্যা নেই। বাট নেক্সট ক্লাস থেকে আমাদের ক্লাসগুলো পেইড ক্লাস হিসেবে কাউন্ট হবে এবং ভিডিওগুলো আপনার প্রাইভেট ভিডিও হিসেবে দেওয়া হবে গুগল ক্লাসরুমে। আপনারা ছাড়া অন্য কেউ অ্যাক্সেস করতে পারবেন না। তো আপনাদের যে ইমেল অ্যাড্রেসগুলো আছে সেটা আহ, সেইটা দিয়ে আমরা আসলে প্রাইভেট ভিডিও হিসেবে ওই ভিডিওটা সেভ করব ইউটিউবে, তখন লিঙ্কটা আপনাকে দেবো। আপনারা যেটা করবেন, যেই ইমেল অ্যাড্রেসটা আমাদেরকে দিয়েছেন সেম ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনারা ফার্স্টে ব্রাউজারে লগ ইন করে রাখবেন। ইউটিউবে লগ ইন থাকা অবস্থায় নতুন ট্যাবে ওই লিঙ্কটা আপনারা পেস্ট করবেন। যদি অন্য কোনো অ্যাকাউন্ট থেকে আপনার লগ ইন করা থাকে ইউটিউবে, আপনি যতই ওই আমাদের দেওয়া লিঙ্কটা আপনি পেস্ট করেন না কেন, ওটা রান হবে না। একমাত্র আপনাকে আপনার যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে সেইটাতে লগ ইন থাকা অবস্থায় নতুন ট্যাবে লিঙ্কটা পেস্ট করবেন। আমার কথাটা বুঝতে পারছেন আপনারা? সামিউল,
ফজলুল ভাইয়া? জি ওকে, এটা জাস্ট আমাদের স্ট্যান্ডার্ড ভাইয়া। প্রসিডিউর আর কি, ঠিক আছে? আমাদের ব্যাচের আমরা আমাদের পেইড ভিডিওগুলো আমরা এইভাবে স্টুডেন্টকে দিয়ে থাকি, এবং ইউটিউব যতদিন আছে ততদিন ভিডিও অ্যাক্সেস থাকবে, এমন না যে কোর্সেস আর চলে যাবে, এরকম না। ওইটা আজীবন থাকবে, সমস্যা নেই। যদি কোনো কারণে চেঞ্জ করতে হয় আমরা অবশ্যই আপনাকে জানাই নিব যে না আমরা ভিডিও ম্যাটেরিয়াল একটা সোর্স থেকে একটা সোর্সে নিয়ে যাচ্ছি। বাট যেহেতু আমরা কোনো থার্ড পার্টি সোর্স ইউজ করতেছি না, আমরা শুধুমাত্র ইউটিউবের ডিরেক্ট লিঙ্ক ইউজ করতেছি, সো ইউটিউব থেকে আমরা নিজেরা ম্যানুয়ালি রিমুভ না করা পর্যন্ত এটা আজীবন থাকবে, আশা করি প্রবলেম হবে না। ইউটিউব যতদিন থাকে, এখন ইউটিউবের ফাউন্ডার বা ইউটিউব যদি কোনোদিন বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে এটা ডিফারেন্ট কেস। তো ঠিক আছে, দেখা হবে তাহলে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড নাইট।